হিন্দু নিউজে আপনাকে স্বাগতম। আজকে শুনব শিবপ্রসাদ রায়ের অন্যতম বই হিন্দুর শত্রু হিন্দু। এই বইটি পর্ব স্বরূপ আপনারা জানতে পারবেন। আজকের প্রথম পর্বের সূচিপত্র অনুযায়ী 3টি পাঠ জানব। তো চলুন শুরু করা যাক। হিন্দুর শত্রু হিন্দু। আজকের প্রথম পর্ব। আপনি কি জানেন, বিগত 50 বছর ধরে খণ্ডিত ভারতবর্ষকে আবার খণ্ড খণ্ড করার ষড়যন্ত্র চলছে এবং তাতে মদত যোগাচ্ছে ভারতেরই এক শ্রেণীর বুদ্ধিজীবী ও সাংবাদিক এবং বিদেশি অর্থে পুষ্ট এক শ্রেণীর সংবাদপত্র। সেকুলারবাদের সেকুলারিজম নামে হিন্দুর কৃষ্টি ও সভ্যতাকে ধুয়ে মুছে ফেলার চেষ্টা চলছে এক শ্রেণীর হিন্দুরই পৃষ্ঠপোষকতায়। জাতপাতকে উস্কে দিয়ে আগামী 10 বছরের মধ্যেই হিন্দুস্থানের হিন্দুদের শতধা বিভক্তের ষড়যন্ত্র চলে যাতে তারা কোন দিন আর সংঘবদ্ধ হতে না পারে। একবিংশ শতাব্দীর প্রথম 3 দশকের মধ্যেই হিন্দুস্থানের মাটি থেকে হিন্দুর অস্তিত্ব চিরদিনের মতো লোপ পেতে বসেছে। তখন বেদ বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গুরুগ্রন্থ সাহেব, ত্রিপিটক প্রভৃতি পড়তে এবং জানতে আপনাকে যেতে হবে লন্ডন, বার্লিন, মস্কো, ওয়াশিংটন, টোকিও কিংবা বেইজিংয়ে। না, আপনি জানেন না। যদি জানতেন তবে 1947 খ্রিস্টাব্দে অখণ্ড হিন্দুস্থানকে খণ্ডিত করার মধ্য দিয়ে দেশদ্রোহিতার যে প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিগত 50 বছর ধরে হিন্দুর কৃষ্টি সভ্যতা এবং তাদের ধনপ্রাণ ধ্বংস করার জন্য যে গভীর ষড়যন্ত্র চলছে ঘরে এবং বাইরে, তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতেন। এখনো সব শেষ হয়ে যায়নি। সময় থাকতে এখনই প্রতিআক্রমণের পরিকল্পনা গ্রহণ না করলে পরে নিঃসন্দেহে পস্তাতে হবে। দ্বিতীয় পর্ব। পুস্তকটির শিরোনাম হিন্দুর শত্রু হিন্দু কেন দিলাম? 1. হিন্দু হয়ে হিন্দুস্থানের হিন্দুরা যদি মুসলমান লুণ্ঠনকারীদের সাথে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত না হতো এবং তাদেরকে সর্বপ্রকারে সাহায্য না করত তবে কখনই তাদের পক্ষে এই দেশের মাটিতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। 2. ঠিক একইভাবে নেতাজি নির্দেশিত পথে 1945 সালে হিন্দুস্থানের সামরিক এবং অসামরিক জনতা যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তখন যদি দেশের হিন্দু নেতৃত্ব তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য সেই বিদ্রোহকে বিপদগামী না করতেন তবে কখনই শাস গোষ্ঠীর ষড়যন্ত্র সফল হতো না। 3. 1947 খ্রিস্টাব্দে হিন্দুস্থানকে খণ্ড খণ্ড করে যখন ক্ষমতা হস্তান্তরের কথা উঠল তখন যদি একই হিন্দু নেতৃত্ব ইংরেজের দেশ বিভাগের প্রস্তাবে সম্মত না হতেন তবে দেশও ভাগ হতো না। ভারতবর্ষকে অখণ্ড রেখেই পূর্ণ স্বাধীনতা অর্জন করা সম্ভব। এ ব্যাপারে পুস্তকের অন্যত্র বিশদভাবে আলোচনা করা হয়েছে বিধায় এখানে তার পুনরাবৃত্তি করলাম না। 4. অতঃপর ওই সনেরই 5ই আগস্ট হিন্দুস্থান বিভক্ত হল। তাদের এক অংশের নাম হল পাকিস্তান ও অপর অংশের নাম হল ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া ভারতবর্ষ কিংবা হিন্দুস্থান নয়। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারতের অধীশ্বর হলেন হিন্দু আর পাকিস্তানের অধীশ্বর হলেন মুসলমান। 5. এবং সেই দিন থেকে ভারতের শাস গোষ্ঠী হিন্দু হয়েও একমাত্র মুসলিম ও খ্রিস্টান ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য একদিকে খণ্ডিত ভারত ভূমি থেকে হিন্দুর ঐতিহ্য, কৃষ্টি ও সভ্যতার প্রতি উপেক্ষা প্রদর্শন এবং ক্রমান্বয়ে মুছে ফেলা ষড়যন্ত্রে লিপ্ত হলেন, অপরদিকে মুসলমান ও খ্রিস্টানদের সর্বদিক দিয়ে শ্রীবৃদ্ধি ও বিস্তার ঘটিয়ে চললেন। ফলশ্রুতি এই দাঁড়ালো, মুসলমান ও খ্রিস্টান শাসকুল তাদের সম্মিলিত হাজার বছরের রাজত্বে হিন্দুদের আত্মিকভাবে যত না ক্ষতিসাধন করতে পেরেছে, খণ্ডিত ভারতবর্ষের হিন্দু শাসকুল তাদের মাত্র 50 বছরের রাজত্বকালে তার চেয়ে বহুগুণ ক্ষতি করেছে এবং অদ্যাবধি করে চলেছে। তৃতীয় পর্ব। গান্ধীজি ও নেহেরুজি ভারতবর্ষের ভাগ্যাকাশে 2 নষ্টচন্দ্র। কালের এক আবর্তে 1757 পলাশির প্রান্তরে নবাবী সৈন্যের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে ইংরাজ রাজত্বের সূচনা হল। অন্য এক আবর্তে 1947 নতুন দিল্লির বড়লাট ভবনে কুচক্রীদের চক্রান্তে ভারতবর্ষের অধিবাসীরা তাদের ঋতরাজ্য ফিরে পাবার সুযোগ থেকে বঞ্চিত হল। একদিন হিন্দুর বিশ্বাসঘাতকতায় মুসলমানরা ভারতে প্রবেশাধিকার পেয়েছিল, আর একদিন মুসলমানের বিশ্বাসঘাতকতায় ইংরাজরা ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারে সফল হল।
আবার কালচক্রের আবর্তে যখন ভারতের হিন্দুরা তাদের দেশ পুনরুদ্ধারের সুযোগ পেল, তখন হিন্দুরই বিশ্বাসঘাতকতার ফলে সে সুযোগ হাতের বাইরে চলে গেল। একেই বলে অদৃষ্টের পরিহাস। তাই তথাকথিত স্বাধীনতার 50 বৎসর পরেও যদি দেশ এগিয়ে না গিয়ে বিলুপ্তির পথে চলতে থাকে, তবে তার জন্যে অপরকে দায়ী করে কোন লাভ নেই। এতে আত্মপ্রবঞ্চনা বা আত্মপ্রতারণাকেই প্রশ্রয় দেয়া হবে। হিন্দুই যে হিন্দুর প্রধান শত্রু, তার প্রমাণ দিতে হিন্দুকে আর কত মূল্য দিতে হবে। ভারতের মুক্তি সংগ্রামে অগণিত নরনারী সামিল হয়েছিলেন এবং সীমাহীন নির্যাতন ভোগ করেছেন। আর অসংখ্য বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশমাতৃকার বেদিমূলে। এই বিপ্লবাত্মক কর্মকাণ্ডের পাশাপাশি ভারতবর্ষের ভাগ্যাকাশে বিংশ শতাব্দীর প্রথম দিকে দুটি নষ্টচন্দ্রের আবির্ভাব ঘটে। এদের একজন হলেন স্বর্গীয় মোহনদাস করমচাঁদ গান্ধী ও অপরজন হলেন স্বর্গীয় পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রথমজন প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন একজন অহিংসার অবতার হিসেবে। তাই তিনি একসঙ্গে সবাইকে খুশি করতে চেয়েছিলেন, যেমন 1. ব্রিটিশের মন পরিবর্তন, 2. মুসলমানদের সাম্প্রদায়িক ভিত্তিক দাবিদাওয়াকে সমর্থন করে তাদের স্বাধীনতা সংগ্রামে সামিল করা এবং 3. ভারতবর্ষের স্বাধীনতার জন্য অহিংস পথে জনগণকে প্রস্তুত করা। কিন্তু কার্যত তিনি এর কোনটিতেই সাফল্য অর্জন করতে পারেননি। শুধু সাফল্য অর্জন করতে পারেননি তাই নয়, তার এই বহুমুখী প্রচেষ্টা দেশের স্বাধীনতা ত্বরান্বিত করা দূরের কথা, তার প্রতি পদক্ষেপ দেশের বিপদ ডেকে এনেছে। তবে তিনি একটি কাজ অতি কৌশলে সম্পাদন করেছিলেন। সেটি হল ছল এবং চাতুরীর দ্বারা কংগ্রেসের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং সবাইকে বুড়বক বানিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সংগঠনের সর্বেসর্বা ছিলেন। 1920 সালে মহামান্য বালগঙ্গাধর তিলকের মৃত্যু গান্ধীজির কংগ্রেস দখলের কাজটি আরও মসৃণ ও ত্বরান্বিত করেছিল। তিলকের মৃত্যুর পর দেশবন্ধু ও মতিলাল ব্যতীত 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও 1931 সালে মতিলাল নেহেরুর মৃত্যু ঘটে। সক্রিয়ভাবে বাধা দেবার মত কেউ ছিলেন না। এক এক করে কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দকেই তাঁর পাতা জালে আবদ্ধ করেছিলেন, কিন্তু পারেননি শুধু একজনকে তাঁর জালে ফেলতে কিংবা বসে আনতে। তিনি দেশ গৌরব পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির আসল চরিত্র ধরতে পেরে সুভাষচন্দ্র তাঁর পথ বেছে নিয়েছিলেন। আর দ্বিতীয়জন ছিলেন পোশাকি আন্তর্জাতিক ব্যক্তি, ফ্যাশনেবল ইন্টারন্যাশনালিস্ট, মুখে সমাজতন্ত্রের বুলি, আচার আচরণে পুরোদস্তুর ইংরেজিয়ানা এবং দৃষ্টিভঙ্গিতে বুজুয়া। ক্রমান্বয়ে আমরা এদের জীবনের বিশেষ কয়েকটি অধ্যায় তুলে ধরবার চেষ্টা করব। স্বর্গীয় মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রথমে আমরা গান্ধী মহারাজকে নিয়ে কিছু কথা বলবো, পরে তদীয় শিষ্য এবং সুযোগ্য উত্তরাধিকারী নেহেরুজিকে নিয়ে। তারও পূর্বে আমাদের একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। 1857 খ্রিস্টাব্দে ভারতীয় সিপাহীরা তাদের নানা প্রকার অভাব অভিযোগের সুরাহা না হওয়ার কারণে বিদ্রোহ করে। অনেকে আবার এই অভ্যুত্থানকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেও অভিহিত করেন। আমরা সে বিতর্কে না গিয়েও বলতে পারি, সেই বিদ্রোহ বা সংগ্রাম যে নামেই অভিহিত করি না কেন, ইংরেজকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। এরূপ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তারা একটা পথ খুঁজছিলেন। পথ খুঁজতে যেয়ে তারা যখন 2-7 বছর কাটিয়ে দিলেন, ঠিক সেই সময় অ্যালান অক্টোভিয়ান হিউম নামে একজন ইংরেজ সচিব কর্তৃপক্ষের নিকট প্রস্তাব দেন, ভারতীয় প্রজাদের মধ্য থেকে অনুগত কিছু বুদ্ধিজীবীদের নিয়ে একটি সর্বভারতীয় সংস্থা গড়ে তোলা হোক, যার মাধ্যমে দেশের সবাই তাদের অভাব অভিযোগ জানাতে পারবে এবং ঘটনা বা অবস্থার গুরুত্ব বুঝে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে পারবে। তিনি কর্তৃপক্ষকে আরও জানালেন, এরূপ একটি সংস্থা গড়ে তুললে দেশের কোথায় কখন কি হচ্ছে তা তারা জানতে পারবেন, হঠাৎ করে তাদেরকে কোনরূপ বিপদের সম্মুখীন হতে হবে না। অনেক চিন্তা ভাবনার পর ইংল্যান্ডের কর্তৃপক্ষ মি হিউমের প্রস্তাবে সম্মত হলেন এবং তাকে এগিয়ে যেতে অনুমতি দিলেন। মি হিউম কর্তৃপক্ষের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার পর 1885 খ্রিস্টাব্দের 2-5 থেকে 3-1 ডিসেম্বর বোম্বেতে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি সংস্থার গোড়াপত্তন করলেন। এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল তা পূর্বেই উল্লেখ করা হয়েছে। সংগঠন তো তৈরি হল,
এখন এর পরিচালনায় কে বা কারা থাকবেন? উত্তরে বলা চলে, বাধ্যত এর পরিচালনায় থাকবেন ভারতের কিছু সিভিলিয়ান এবং নামিদামি কিছু লোক। কিন্তু প্রকৃতপক্ষে দূর থেকে পরিচালনায় রিমোট কন্ট্রোল থাকবে ইংরেজ শাসক গোষ্ঠী। 1885 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে 1905 সালের বঙ্গবিভাগ পর্যন্ত এই সংগঠন শাসক এবং শাসিতের মধ্যে এক প্রকার যোগসূত্ররূপে কাজ করছিল এবং মোটামুটিভাবে বলা চলে এর কাজকর্ম আবেদন নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু 1905 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট লর্ড কার্জনের বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করার প্রতিবাদে শুধু বঙ্গদেশই নয় সমস্ত ভারতবর্ষ বিক্ষোভে ফেটে পড়ে। এই প্রতিবাদের হাওয়া কংগ্রেসের গায়েও এসে লাগে। যারা বঙ্গভঙ্গের সক্রিয় প্রতিবাদ করতে চাইলেন তারা চরমপন্থী এবং যারা শুধুমাত্র প্রস্তাব নিয়ে ক্ষান্ত থাকতে চাইলেন তারা নরমপন্থী নামে পরিচিত হলেন। প্রকৃতপক্ষে এ সময় থেকেই কংগ্রেসের মধ্যে দুটি মতবাদের সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটল। চরমপন্থীদের নেতৃত্বে ছিলেন বোম্বের বালগঙ্গাধর তিলক, পাঞ্জাবের লালা লাজপত রায় এবং বাংলার বিপিনচন্দ্র পাল। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও একটি শক্তি আত্মপ্রকাশ করল যার নেতৃত্বে ছিলেন বাংলার মিত্র অরবিন্দ ঘোষ। এই শক্তি ভারতবর্ষে বিপ্লববাদের সূচনা করে যার প্রথম বলি হলেন ক্ষুদিরাম বসু 1909 খ্রিস্টাব্দে। এই যখন দেশের অবস্থা অর্থাৎ একদিকে কংগ্রেসের মধ্যে চরমপন্থীদের উত্থান এবং নরমপন্থীদের পতন, অপরদিকে বিপ্লববাদের আত্মপ্রকাশ, তখন রাজশক্তি প্রমাদ গণলেন। যে উদ্দেশ্য নিয়ে তারা কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন প্রকৃতপক্ষে সে উদ্দেশ্য ব্যর্থ হল। তখন তারা কংগ্রেসের মধ্য থেকে বা বাইরে থেকে বিকল্প নেতৃত্বের সন্ধান করছিলেন। ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি তাঁর অহিংস সত্যাগ্রহের মহড়া শেষ করে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হবার পর ভারতবর্ষে ফিরে এলেন এবং দেশে ফিরে কংগ্রেসে যোগ দিলেন এবং তাকে ঢেলে সাজাবার জন্যে উঠে পড়ে লাগলেন। অনতিবিলম্বেই তিনি তার বুদ্ধিমত্তা ও সাংগঠনিক কর্মকুশলতার দ্বারা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দের সাথে নিজেকেও অন্যতম নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন এবং ঘোষণা করলেন, অহিংসার পথেই তিনি ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করবেন, অর্থাৎ দেশকে মুক্ত করার জন্যে কখনই হিংসার আশ্রয় নেবেন না। এসব কিছু দেখে ভারতের তদানীন্তন রাজশক্তি গান্ধীজির মধ্যে তাদের ঈপ্সিত লোকের সন্ধান পেলেন এবং তাকে তুলে ধরবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু অত সহজে নয়। গান্ধীজিকে প্রমাণ দিতে হয়েছিল সে সত্যিকারেরই অহিংসায় বিশ্বাসী, হিংসায় তিনি বিশ্বাস করেন না। গান্ধীজি চেয়েছিলেন সত্য ও অহিংসার আরেকজন অবতার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে, কোনো ক্রমেই ব্রিটিশ সিংহকে খেপিয়ে নয়। এতে যদি ভারতবাসীর কিছু উপকার হয় ভালো, নতুবা তাঁর কিছু করার নেই, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি তাঁর ব্যক্তিগত আশাকাঙ্ক্ষাকে কোনো ক্রমেই জলাঞ্জলি দেবেন না। এর জন্যে দক্ষিণ আফ্রিকা উপযুক্ত ক্ষেত্র বলে তাঁর মনে হয়নি। তাই ভারতে এসে কংগ্রেস নামক নড়বড়ে একটি সংগঠনকে কুক্ষিগত করে তার সর্বময় কর্তা হওয়ার প্রয়োজন ছিল, যাতে তিনি একে ইচ্ছেমতো ব্যবহার করতে পারেন। এর জন্যে তাঁকে যথেষ্ট খড়কুটো পোড়াতে হয়েছিল, সন্দেহ নেই। পরোক্ষভাবে রাজশক্তিও যে গান্ধীজির কার্যকলাপের দ্বারা উপকৃত হয়েছিল তা স্বীকার না করলে সত্যের অপলাপ করা হবে। এই মণিকাঞ্চন যোগ কি নেহাতি কাকতালীয় ঘটনা, না এর পেছনে অন্য কোন কারণ আছে তা আবিষ্কার বা খুঁজে দেখার দায়িত্ব একমাত্র নিরপেক্ষ ঐতিহাসিকরাই নিতে পারেন। তবে একটি কথা অস্বীকার করার উপায় নেই যে ভারতে আসার পর গান্ধীজি তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে যেসব কর্মকাণ্ডের স্বাক্ষর রেখে গেছেন তার কোনটির সাথেই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের কোন সম্পর্ক ছিল না। প্রথম অধ্যায় 1916-1922। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন প্রথম বিশ্বযুদ্ধের সময়। সেই সময় ভারতবাসীর তরফ থেকে এই যুদ্ধে ইংরেজ শক্তিকে রসদ এবং সৈন্য দিয়ে সহায়তার বিশেষ প্রয়োজন ছিল। এ ব্যাপারে গান্ধীজি ইংরেজকে যথাসাধ্য সাহায্য করেছেন। এখানে আমার দুটি প্রশ্ন আছে। যিনি দক্ষিণ আফ্রিকায় যে শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন, কেন এবং কোন যুক্তিতে তিনি ভারতে এসে একই শ্বেতাঙ্গ রাজশক্তিকে তাদের যুদ্ধ প্রচেষ্টায় সাহায্য করেছিলেন? অহিংসার পূজারী হয়ে তিনি যেভাবে ইংরেজদের সৈন্য সংগ্রহে মদ দিয়েছিলেন,
যে সৈন্যরা যুদ্ধক্ষেত্রে অবশ্যই হিংসার আশ্রয় নিয়ে অপরপক্ষের সৈন্যবাহিনীর উপর আক্রমণ চালাবে, তাতে কি আর তাকে অহিংসার পূজারী বলা যায়? ২. প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের খলিফা তার খলিফাগিরি হারায়। এর পুনরুদ্ধারের জন্য ভারতের মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করে। এর সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন সম্পর্ক ছিল না। তবু গান্ধীজি খিলাফত আন্দোলনকে কংগ্রেসের আন্দোলনের সাথে যুক্ত করলেন। মুখে ছিল হিন্দু মুসলিম একতা ও সহমর্মিতার বুলি, উদ্দেশ্য ছিল মুসলমানের সমর্থনে কংগ্রেসের মধ্যে নিজের কর্তৃত্ব সুদৃঢ় করা। এখানে উল্লেখ্য, এই খিলাফত আন্দোলনকে সমর্থন এবং কংগ্রেসকে এর সঙ্গে যুক্ত করার ঘোর বিরোধী ছিলেন মোহাম্মদ আলী জিন্না। এ প্রসঙ্গে স্বামী শ্রদ্ধানন্দ, যার নামে কলিকাতার একটি পার্কের নামকরণ হয়েছে, গান্ধীজিকে সাবধান করে দিয়েছিলেন। কিন্তু তাতে কোন ফল হয়নি। অচিরেই এই আন্দোলন পথভ্রষ্ট ও পর্যুদস্ত হল। এর প্রতিক্রিয়া দেখা দিল কেরালায় মুসলমানদের হিন্দু নিধনের মধ্য দিয়ে, এবং পরবর্তীকালে এই স্বামী শ্রদ্ধানন্দ যখন মুসলমানদের হাতে নিহত হলেন, তখন কিন্তু গান্ধীজি এর প্রতিবাদে কোন কিছু বললেন না বা করলেন না। এই খিলাফত সম্বন্ধে বিশ্বের ৩ জন বিশিষ্ট ব্যক্তির মন্তব্য প্রাসঙ্গিক বিধায় এখানে তুলে দিলাম। মি পোলাক লেখেন, If Muhammad Allah's interpretation of Islam is correct, Islam is a world danger to be fought remorselessly by all other peoples. And Ruz Robindranathke লেখেন, I am out against empires altogether, and to agree to the caliphate demand for an Ottoman empire would surely cut the ground under the Indian demand for independence. Rolar Diarite Pai, Robindranather মতে, Gandhi was not working for the unity of India but for the pride and force of Islam. স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস সমলেশ ত্রিপাঠী প্রি ১১৬। ৩. রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। রাওলাট অ্যাক্টের প্রতিবাদে ১৯১৯ খ্রিস্টাব্দের ৩ এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে যে সভা হয় তাকে ছত্রভঙ্গ করতে ইংরেজের রাজশক্তি নৃশংসভাবে গুলি চালায়। তাতে ১,০০০-এর উপর লোক নিহত হয় এবং আহত হয় আরও কয়েক হাজার লোক। হিংসার কারণে গান্ধীজি সত্যাগ্রহ প্রত্যাহার করেন ১৮ এপ্রিল। ৪. তখন দেশে আইন অমান্য ও অসহযোগ আন্দোলন চলছিল গান্ধীজির নেতৃত্বে। সেই সময় গোরক্ষপুরের চৌরি চৌরায় আন্দোলনের নেতা ভগবান আহিরকে থানার পুলিশ বেত্রাঘাতে জর্জরিত করে এবং থানার সম্মুখে সমবেত জনতার পুলিশ গুলি চালনা করে। তারই বদলা স্বরূপ উপস্থিত সত্যাগ্রহীরা উক্ত থানার কয়েকজন পুলিশকে হত্যা করে। যেহেতু চৌরি চৌরার সত্যাগ্রহীরা পুলিশি অত্যাচার ও গুলিবর্ষণ সহ্য করল না, পরন্তু প্রতিশোধ স্বরূপ তাদের কয়েকজনকে হত্যা করে হিংসার আশ্রয় নিয়েছিল, তাই গান্ধীজি অনতিবিলম্বে দেশের বিভিন্ন প্রান্তে যে সত্যাগ্রহ চলছিল তা প্রত্যাহার করে নিলেন। সময়টা ছিল ১৯২২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। অমলেশ ত্রিপাঠী মহাশয় লিখছেন, ১৯২২ এর ১-২ ফেব্রুয়ারি ওয়ার্কিং কমিটি গণসত্যাগ্রহ স্থগিত রেখে গঠনমূলক কর্মধারা ১ কোটি সদস্য সংগ্রহ, জাতীয় বিদ্যালয় এবং পঞ্চায়েত প্রতিষ্ঠা ও মাদক বর্জন প্রভৃতি গঠনমূলক প্রস্তাব গ্রহণ করল। অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম আন্দোলনের উপর জবনিকা নেমে এল। বিমু জওহরলালকে গান্ধীজি লিখলেন, The cause will prosper by this retreat. The movement had unconsciously drifted from the right path. We have come back to our moorings. ওই প্রি ১১১১-২। ৫. এই অধ্যায়ে গান্ধীজি ১ বছরের মধ্যে স্বরাজ আনার প্রতিশ্রুতি দেন, আর কংগ্রেসের নেতৃত্ব তা বিশ্বাস করলেন। এত বড় ভাওতা তারা কি করে বিশ্বাস করলেন তা ভাবতেও বিস্ময় লাগে। দ্বিতীয় অধ্যায় ১৯২৮-১৯৩২। ১৯২৯ সালে পণ্ডিত জওহরলাল নেহেরুকে কংগ্রেসের সভাপতি করলেন গান্ধীজি। অধিবেশন বসল লাহোরে এবং এই লাহোর কংগ্রেসেই পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হল। ১৯২৮ সালে কলিকাতা কংগ্রেসেও এই প্রস্তাব উঠেছিল, কিন্তু যেহেতু সুভাষচন্দ্র এই প্রস্তাব এনেছিলেন তাই গান্ধীজি তা পাশ করার পক্ষে মত দেননি। তবে পরের বছরেই নেহেরুকে খুশি করা এবং তার ভাবমূর্তি তুলে ধরবার জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ করিয়ে নিলেন। তবে সাথে সাথে রাজকে খুশি করতেও তিনি ভুলেননি। ওই একই অধিবেশনে গান্ধীজি বড়লাটের ট্রেনকে আক্রমণের জন্য নিন্দাসূচক প্রস্তাবও পাশ করিয়ে নিলেন।
এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। গান্ধীর মতে স্বাধীনতার অর্থ সবসময় সম্পর্কচ্ছেদ নয়, দেখতে হবে সে সম্পর্কের ফলে উভয় পক্ষ লাভবান হবে কিনা। ওই প্রি 1652-1931 সালে সর্দার ভগৎ সিংহের ফাঁসির আদেশ যাতে ইংরেজ সরকার কার্যকরী না করে শেখা তাদের জানাবার জন্যে কংগ্রেসের ভেতরের ও বাইরের নেতৃবৃন্দ যখন গান্ধীজিকে চাপ দিতে শুরু করলেন, তখন গান্ধীজি পরিষ্কারভাবে বলেন, I consider the demand for the release of the terrorists as mean on struggle for freedom by Balshastra Herders. Page 327. জাগরেরি প্র্যাকেশন, নোয়েডা 201301। কিন্তু এই গান্ধীজি 1924 সালে আব্দুল রশিদ নামে একজন মুসলিম যুবক যখন আর্য সমাজের স্বামী শ্রদ্ধানন্দকে নৃশংসভাবে খুন করে, তখন তিনি রাজশক্তির নিকট তার মৃত্যুদণ্ড মকুব করার জন্যে জোর তদবির করেছিলেন। এখানে উল্লেখ্য, স্বামী শ্রদ্ধানন্দের অপরাধ ছিল তিনি ইসলামে ধর্মান্তরিত হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। 3 এই অধ্যায় আইন অমান্য, গান্ধীজির ডান্ডি মার্চ, বিদেশি বর্জন প্রভৃতি উল্লেখযোগ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর গান্ধীজির নেতৃত্বে যখন কংগ্রেস অহিংসা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তার পাশাপাশি বিপ্লবীরাও তাঁদের সীমিত ক্ষমতার মধ্যে কর্মকাণ্ড চালাচ্ছিলেন। 1919-29 মধ্যে বাংলায় মোট 4-7টি সন্ত্রাসবাদী ঘটনা ঘটে, আর শুধু 1930 এই ঘটেছিল 5-6টি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদের যুদ্ধ, লোম্যান হত্যা ও বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযান। ওই প্রি 163। একদিকে সারা ভারতে গান্ধীজির আইন অমান্য ও বিদেশি বর্জন আন্দোলন ও অপরদিকে বাংলার বিপ্লবীদের ইংরেজ নিধনের মহাযজ্ঞ। রাজশক্তি তখন বেশ বিপাকে। তাদের আশঙ্কা ছিল, বাংলার বিপ্লবী কর্মকাণ্ড যদি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তবে তাকে সামাল দেয়া মুশকিল হবে। তাই তারা গান্ধীজিকে শিখণ্ডী খাড়া করে অচিরেই একটা সমঝোতায় আসতে চেষ্টা করলেন এবং শাসক গোষ্ঠী যে বিপ্লবীদের চেয়ে গান্ধীজিকে বেশি গুরুত্ব দেন তা লোকচক্ষুর সামনে তুলে ধরলেন গান্ধী-আরউইন প্যাক্টের মাধ্যম। 4 গান্ধী-আরউইন প্যাক্ট 5ই মার্চ 1931। এই প্যাক্টের কথা যখন মনে হয় তখন গান্ধীজির সাথে প্রথম সাক্ষাৎকারে নভেম্বর 2, 1927 আরউইনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা মনে হয়। গান্ধীজি সম্পর্কে আরউইন তার পিতাকে লিখেছিলেন, তাকে, গান্ধীকে, মনে হয়েছিল বাস্তব রাজনীতি থেকে বহুদূরের লোক। তার সঙ্গে কথা বলা এমন একজনের সঙ্গে কথা বলা যিনি অন্য কোন গ্রহ থেকে পৃথিবীতে পক্ষকালের জন্য নেমে এসেছেন। ত্রিপাঠী প্রি 138। ঠিক তার 3 বৎসর পর এই আরউইনকেই ব্রিটিশ রাজের স্বার্থে গান্ধীজির মতো একজন নেটিভের সাথে এক চুক্তিতে আসতে হয়। এই চুক্তি সম্পাদন করে ব্রিটিশ শক্তি এক ঢিলে 3টি পাখি মারলেন। ভারতের মুসলমান সমাজকে চিরদিনের মতো কংগ্রেস থেকে দূরে সরিয়ে দিলেন। কংগ্রেসের ভেতরে এবং বাইরে যে সব রাজনৈতিক নেতারা গান্ধীজির নিরঙ্কুশ নেতৃত্ব মেনে নিতে পারছিলেন না, তাদেরকে সাবধান করে দিলেন এইভাবে, দেখ তোমাদের গান্ধীকে আমরা কত সম্মান করি, তোমরাও তেমনি বিনা বাক্যব্যয়ে এবং কালক্ষেপ না করে তাঁর নেতৃত্ব মেনে নাও। আর বিপ্লবীদের পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন, বিপ্লববাদ ত্যাগ করে গান্ধীজির পদাঙ্ক অনুসরণ করলে তোমরাও মুক্তি পাবে, তবে তোমাদের বিপ্লবের পথ ত্যাগ করতে হবে, অর্থাৎ গান্ধীজির পথে চলতে হবে, নতুবা যতদিন খুশি আমরা তোমাদের জেলে রেখে পচিয়ে মারব। এখানে একটি কথা উল্লেখ্য, গান্ধী-আরউইন চুক্তিতে সত্যাগ্রহীদের বিনা শর্তে মুক্তির ব্যবস্থা ছিল, কিন্তু বিপ্লবীদের মুক্তির কোন ব্যবস্থা ছিল না। এ প্রসঙ্গে সর্বত্যাগী সন্ন্যাসী বিপ্লবীশ্রেষ্ঠ স্বর্গীয় হেমচন্দ্র ঘোষ মহাশয়ের উপযুক্ত শিষ্য ও মোদীয় রাজনৈতিক গুরু স্বর্গীয় বিপ্লবী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের কথা আমার মনে পড়ছে। তিনি একটি কথা প্রায়ই বলতেন, ইংরেজদের শত সহস্র কর্ম হয়তো নিন্দনীয়, কিন্তু তাদের দেশাত্মবোধে ত্রুটি ধরতে পারবে না কেউ। তাই এখানে দেখতে পাই, রাজার প্রতিনিধি হয়ে আরউইন সাহেব দেশ ও জাতির স্বার্থে কিভাবে ব্যক্তিগত মানমর্যাদা বিসর্জন দিয়ে ইংরেজের একজন প্রজার সাথে, যাকে উইনস্টন চার্চিল হাফ ন্যাক্ট ফ্যাক্টর বলে অভিহিত করেছেন, এক চুক্তিতে আবদ্ধ হলেন। পরবর্তীকালে এরূপ আর একজন ইংরেজের সাথে আমাদের সাক্ষাৎ হবে 1947 খ্রিস্টাব্দে। তিনি অখণ্ড ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল,
নাম লর্ড লুই মাউন্টব্যাটেন, যিনি দেশ ও জাতির উদ্দেশ্য সাধনের জন্য পণ্ডিত জওহরলালকে সমতে আনতে পারিবারিক মানমর্যাদা ধুলায় লুটিয়ে দিতে এতটুকু কুণ্ঠা বা দ্বিধা করেননি। এবার আসুন গান্ধী-ইরউইন চুক্তির শর্তগুলি কি ছিল সেদিকে দৃষ্টি ফেরাই। কংগ্রেস আইন অমান্য স্থগিত রাখবে ও সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে 1931 এর 1 নং অধ্যাদেশ ছাড়া সব অধ্যাদেশ প্রত্যাহার করবে। আইন অমান্যকারীদের মুক্তি দেওয়া হবে, পিটুনি পুলিশ তুলে নেওয়া হবে। অবিকৃত বাজেয়াপ্ত জমি ফেরত দেওয়া হবে ও যেসব গ্রামীণ কর্মচারী পদত্যাগ করেছিল তাদের পুনর্নিয়োগ সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। পুলিশি নির্যাতন নিয়ে অনুসন্ধান হবে না এবং বিলাতি পণ্যের বয়কট রাজনৈতিক অস্ত্ররূপে প্রয়োগ করা হবে না। আইন না ভেঙে শান্তিপূর্ণ পিকেটিং চলবে। খাবার জন্য লবণ তৈরি করা যেতে পারে। কংগ্রেস গোলটেবিল বৈঠকে যোগ দেবে, কিন্তু তাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক প্রভৃতি ব্যাপারে ব্রিটিশের রক্ষাকবচ, সংখ্যালঘুদের স্বার্থ, আর্থিক বাজারে ঋণ প্রাপ্তির যোগ্যতা ও স্বীকৃত দায়িত্ব মেনে নিতে হবে। এই প্যাক্টের সব ধারাই রাজশক্তির অনুকূলে রচিত হয়েছিল। চুক্তির সর্বশেষ ধারায় ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কোন কথা ছিল না, পরন্তু ছিল কিভাবে ভারতবর্ষে ব্রিটিশ স্বার্থ সংরক্ষিত হবে তার রূপরেখা। তবুও গান্ধীজি গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হলেন, কিন্তু সুভাষচন্দ্র এই চুক্তির বিরোধী ছিলেন। তার ধারণা ছিল মতিলাল নেহেরু যদি সেদিন বেঁচে থাকতেন, মাত্র 1 মাস আগে 6ই ফেব্রুয়ারি 1931 সালে তাঁর মৃত্যু হয়, তবে গান্ধীজি দেশের স্বাধীনতার প্রশ্নে এমন অসম চুক্তি কখনই সম্পাদন করতে পারতেন না। 5. গোলটেবিল বৈঠক। গোলটেবিল বৈঠক হয়েছিল 3টি। প্রথমটি 1930 নভেম্বর জানুয়ারি, দ্বিতীয়টি ডিসেম্বর 1931 আর তৃতীয়টি 1932 নভেম্বর ডিসেম্বর। প্রথম দুটিতে কংগ্রেস যোগ দিয়েছিল, কিন্তু কোন দিক দিয়েই কোন সুবিধে করতে না পারায় গান্ধীজি আবার লোক দেখানো আইন অমান্য আন্দোলন আরম্ভ করেন এবং কারাবরণ করেন। ফলে তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে পারেননি। গান্ধী-ইরউইন প্যাক্টের মতো সুভাষচন্দ্র এই গোলটেবিল বৈঠকেরও বিরোধী ছিলেন। তার ধারণা ছিল এসবই ব্রিটিশের কালক্ষেপ করে রাজশক্তিকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করা। তাই এসব লোক দেখানো চুক্তি বা কোন বৈঠকে তিনি বিশ্বাস করতেন না। তৃতীয় অধ্যায় 1938-42। 1. গান্ধীজি যেদিন তার নেতৃত্ব কংগ্রেসে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেদিন থেকেই কে কোন বৎসর কংগ্রেসের সভাপতি হবেন তা নির্ধারণ করতেন গান্ধীজি নিজে। অন্যের মতামত নিতেন ঠিকই, কিন্তু শেষ কথা ছিল তাঁরই। এভাবেই 1929 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহেরুকে লাহোর কংগ্রেসের সভাপতি মনোনীত করলেন। সেই কংগ্রেসেই ভারতের পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়। এতদ্বারা তিনি এক ঢিলে দুটি পাখি মারলেন। 1. সভাপতির পদ উপঢৌকন দিয়ে জওহরলালকে সমতে এবং বসে আনলেন। 2. এই কংগ্রেসে দেশের পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে দেশবাসীকে বুঝিয়ে দিলেন জওহরই দেশের ভবিষ্যৎ নেতা, যাকে তখন থেকে দেশবাসীর অবিসংবাদিত নেতা হিসেবে মেনে নেয়া কর্তব্য। 2. হরিপুরা কংগ্রেস 1938। এত করেও কিন্তু গান্ধীজি নিশ্চিন্তে ঘুমোতে পারছিলেন না, কারণ সুভাষ ছিলেন ফেডারেশনের বিরোধী এবং দেশের পূর্ণ স্বাধীনতার জন্য চেয়েছিলেন ব্রিটিশের সাথে চরম সংঘাতে লিপ্ত হতে, যা ছিল গান্ধীজির নীতির সাথে চরম বিরোধ। তাই গান্ধীজি সুভাষকে সমতে আনার জন্যে, অন্যভাবে বলতে গেলে সুভাষকে তাঁর স্বধর্ম থেকে চ্যুত করার জন্য 1938 সালের হরিপুরা কংগ্রেসের সভাপতির পদটি উপঢৌকন হিসেবে দিলেন। আশা ছিল এতে সুভাষ অনেকটা নরম হবেন এবং কৃতজ্ঞতাস্বরূপ পরবর্তীকালে গান্ধীজির সাথে নীতির দিক দিয়ে বড় রকমের কোন সংঘাতে যাবেন না। কিন্তু গান্ধীজির হিসেবে একটু ভুল ছিল, যা তিনি পরবর্তীকালে স্বীকার করেছেন, এবং সুভাষকে সর্বদিক দিয়ে পর্যুদস্ত করার খেলায় মেতেছিলেন। সে ভুলটি হল সুভাষচন্দ্র যে বস্তু দিয়ে গঠিত এবং ভারতের নবজাগরণের যিনি উদ্গ্রাতা, সেই স্বামী বিবেকানন্দের আদর্শে যিনি উদ্বুদ্ধ, তাঁকে কোন প্রলোভন দিয়েই আদর্শচ্যুত করা যায় না। তাই আমরা দেখতে পাই সুভাষচন্দ্র তাঁর সভাপতির ভাষণে এতদিনের স্বরত্নেলালিত চিন্তাভাবনার রূপরেখা তুলে ধরলেন দেশবাসীর কাছে। ফেডারেশন কোনো ক্রমেই দেশের পূর্ণ স্বাধীনতার বিকল্প হতে পারে না।
স্বাধীনতা অর্জনের জন্য অনতিবিলম্বে গণান্দোলন গড়ে তোলা, সমস্ত বামপন্থী সংগঠনকে কংগ্রেসে যোগ দিয়ে তাকে আরও গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিতে পরিণত করা, স্বাধীনতা অর্জনের পর সমাজতন্ত্রের ভিত্তিতে পরিকল্পনা মাফিক দেশের অর্থনীতির পুনর্গঠন ও সাম্প্রদায়িক বাটোয়ারাকে অগণতান্ত্রিক ও ঐক্যবিরোধী বলে বর্জনীয়, জমিদারি প্রথার বিলোপ ও ভূমি সংস্কারের উপর জোর, সমস্ত দেশের জন্য এক ভাষা যা হবে হিন্দি ও উর্দুর মিশ্রণ, এবং লিপি হবে রোম অর্থাৎ ইংরেজি লিপি, এবং আরও অনেক সমস্যা ও সমাধানের উল্লেখ আছে উক্ত ভাষণে। সুভাষচন্দ্রের এ ভাষণ যে গান্ধীজি ও দক্ষিণপন্থীদের কর্ণে মধু বর্ষণ করেনি তা বলাই বাহুল্য। এর প্রতিফলন আমরা দেখতে পাই পরের বছর অর্থাৎ 1939 সালের ত্রিপুরী কংগ্রেসে। এ প্রসঙ্গে ত্রিপাঠী সাহেবের একটি মন্তব্য এখানে তুলে দিচ্ছি। গান্ধী এতদিন সমস্ত গণান্দোলনের কাল নির্ধারণের কর্তা, গতি প্রকৃতির নিয়ামক হয়ে এসেছেন এবং দুবারের ব্যর্থতা সত্ত্বেও আবার হতে চান। সুভাষের মধ্যে তিনি নিজ অবিসংবাদিত নেতৃত্বের বিপজ্জনক চ্যালেঞ্জ দেখেছিলেন। সমাজতন্ত্রের ব্যাপারে নেহেরুর সঙ্গে তাঁর সংঘর্ষ হয়ে গেছে 1936 সালে। বসু কি ভুলে গিয়েছিলেন গান্ধী কিভাবে প্রায় চোখ রাঙিয়ে নেহেরুকে বাগে এনেছিলেন? নেহেরু নানা কারণে বশ মেনেছিলেন, উত্তরাধিকারের লোভ তার মধ্যে অন্যতম। কিন্তু মনস্তত্ত্ববিদ গান্ধী জানতেন সুভাষকে নিমন্ত্রণ করা যাবে না, তার বিদ্রোহ চিরদিনের মতো দমন করতে হবে। ওইপ্রি 2-5-8-5-9-3 ভারত শাসন আইন 1935-এর ভিত্তিতে যে নির্বাচন হয় তাতে ভারতের বেশিরভাগ প্রদেশেই কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মন্ত্রিসভা গঠন করে। কিন্তু গান্ধীজির অনমনীয় মনোভাবের জন্যে বাংলা, পাঞ্জাব ও সিন্ধুতে কোয়ালিশন সরকার গঠিত হল না। যদি হতো, যাতে সুভাষের মত ছিল, তবে লেনার্ড গর্ডনের মতে কংগ্রেস একটি মন্ত্রিসভা নিয়ন্ত্রণ করত এবং হিন্দু মুসলমানদের বৃহত্তর সমঝোতা না হলেও কংগ্রেসই ব্রিটিশ ভারতের মুখপাত্র হতো। আবার সেই জোরে ত্রিপুরী কংগ্রেস 1939 পূর্ণ স্বরাজের দাবি করতে পারত। আন্তর্জাতিক পরিস্থিতিতে এ দাবি অগ্রাহ্য করা সহজ হতো না, আর করলেও বৃহত্তর জনমতের শক্তিতে বলীয়ান হয়ে কংগ্রেস ব্যাপকতর সত্যাগ্রহ শুরু করতে পারত। ওইপ্রি 2-5-7 এখানে মাত্র একটি কথাই বলার আছে। একজন বিদেশী যেভাবে ভারতের স্বার্থের কথা বিবেচনা করেছেন এবং ভেবেছেন, গান্ধীজি যিনি নিজেকে ভারতবর্ষের মুক্তি আন্দোলনের পুরোধা বলে মনে করেন, তিনি তো সে পথে যাননি, বরং প্রতিপদে বাধার সৃষ্টি করেছেন এবং যাঁরা এগিয়ে যাবার চেষ্টা করেছেন তাদের পথ অবরোধ করেছেন। এ প্রসঙ্গে শুধু একটি উদাহরণ দেব। সেদিন গান্ধীজি কৃষক প্রজা পার্টির সর্বময় কর্তা জনাব ফজলুল হক সাহেবের প্রস্তাব মেনে নিয়ে শরৎ বসুর নেতৃত্বে বাংলায় কোয়ালিশন সরকার গঠনের সপক্ষে মত দিতেন, তবে নিশ্চিতরূপেই ফজলুল হক সাহেব লীগে চলে যেতেন না এবং বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসও অন্যভাবে লিখিত হতো। কিন্তু না, তা হয়নি। যেভাবে একদিন তিনি কংগ্রেসকে খিলাফত আন্দোলনের সাথে সামিল করে মোহাম্মদ আলী জিন্নাকে কংগ্রেস থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে বাংলায় সরকার কোয়ালিশন সরকার গড়তে না দিয়ে ফজলুল হককে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দিলেন। যে গান্ধী বাংলায় কোয়ালিশন সরকার গড়ার পক্ষে মত দেননি, সেই গান্ধী আসামে গোপীনাথ বরদলুইর নেতৃত্বে কোয়ালিশন সরকার গড়ার মত দিয়েছিলেন। দেশের স্বার্থকে উপেক্ষা করে একমাত্র ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে সেদিনগুলিতে গান্ধীজি যেসব কাজ করেছেন এবং আমরা দেখব 1939, 1942 ও 1947 ও করবেন, তা ক্ষমার অযোগ্য তো বটেই, এমনকি দেশদ্রোহিতার দায়েও তাঁকে সোপর্দ করা যায়। কিন্তু সেদিনগুলিতে তাঁকে সোপর্দ করার মতো কেউ ছিল না ঠিকই, তবে ভারতবর্ষের প্রকৃত ইতিহাস যেদিন লেখা হবে সেদিন তাঁকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ইতিহাসকে সাময়িকভাবে কুয়াশাচ্ছন্ন করা যায়, কিন্তু চিরদিনের মতো তাকে দাবিয়ে রাখা যায় না। 4 ত্রিপুরী কংগ্রেস 1939। তাই সতীর্থ ও অনুগামীদের আবেদনে সাড়া দিয়ে দেশগৌরব সুভাষচন্দ্র যখন দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি পদের জন্য প্রার্থী হলেন, তখন গান্ধীজি সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধের চেষ্টা করলেন। কিন্তু যখন গান্ধীজি দেখলেন সুভাষ প্রার্থীপদ প্রত্যাহার করছেন না,
তখন তিনি পট্টবী সীতারামায়াকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করালেন সুভাষকে উপযুক্ত শিক্ষা দেবার জন্যে। তাতে কোন ফল হল না, সুভাষেরই জয় হল। সুভাষ পেলেন 1,580 ভোট আর সীতারামায়া পেলেন 1,375 ভোট। গান্ধীজি এবার মরিয়া, নিজেকে আর সামলাতে পারলেন না। প্রকাশ্যে ঘোষণা করলেন, সীতারামায়ার পরাজয় আমার পরাজয়। এই বক্তব্যের সাথে তিনি আরও কিছু বক্তব্য জুড়ে দিলেন, যার সাথে সত্য ও অহিংসার কোন সম্পর্ক নেই, আছে প্রতিহিংসা চরিতার্থতার কুৎসিত প্রতিফলন। বক্তব্যটি তুলে দিচ্ছি 4 After all, Subhash Babu is not an enemy of the country. He has suffered for it. The minority can only wish it all success. If they cannot keep pace with it, they must come out of the Congress. Those, therefore, who feel uncomfortable in being in the Congress may come out, not in a spirit of ill will but with the deliberate purpose of rendering effective service. ত্রিপাঠী সাহেব বলছেন, এত ভদ্র ভাষায় এমন ভয়াবহ চ্যালেঞ্জ কি হতে পারে? ওই প্রি 2-5 নয়। উত্তরে আমরা বলবো অবশ্যই হতে পারে, কারণ গান্ধীজি সবকিছুতেই একটা ভদ্র আবরণ দিতে ভালোবাসতেন এবং অভ্যস্ত ছিলেন। প্রাসঙ্গিক বিধায় তদানীন্তন বড়লাটের একটি চিঠির কিছু অংশ তুলে দিচ্ছি। Mahatma took the opportunity of pull him to pieces and leave him in no doubt whatever as to what he thought of him on all points. ওই প্রি 2-6-0। মনে হয় বড়লাট সাহেব এখানে গান্ধীজির মনের অবস্থা যেভাবে মাত্র কয়েকটি কথায় ব্যক্ত করেছেন, স্বয়ং গান্ধীজি নিজেও এত স্বল্প কথায় ব্যক্ত করতে পারেননি। ত্রিপুরীর প্রকাশ্য অধিবেশন শুরু হয় 1 মার্চ। ওই সময় সুভাষচন্দ্র অসুস্থ থাকায় সভাপতির পক্ষে শরৎচন্দ্র বসু তাঁর ভাষণ পাঠ করেন। ওই ভাষণের মুখ্য প্রতিপাদ্য বিষয় ছিল আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরের দাবি নিয়ে ব্রিটিশকে অবিলম্বে চরমপত্র আলটিমেটাম দিতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে। এই প্রস্তাব অগ্নিতে ঘৃতাহুতি পড়ল। গান্ধীপন্থীরা রেগে আগুন। তারা এর প্রতিশোধ নীল পন্থ প্রস্তাবের মধ্য দিয়ে। যেহেতু প্রস্তাবটি গোবিন্দ বল্লভ পন্থ উত্থাপন করেছিলেন, তাই সেটি পন্থ প্রস্তাব নামে খ্যাত, যার মর্ম ছিল গত 20 বৎসর গান্ধীজির ইচ্ছানুযায়ী কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠিত হয়ে আসছে, সুতরাং এবারও নবনির্বাচিত সভাপতিকে অর্থাৎ সুভাষচন্দ্রকে তাঁর মতো নিয়েই ওয়ার্কিং কমিটি গঠন করতে হবে। এখানে প্রশ্ন উঠতে পারে, কিছুদিন পূর্বেই যাদের সমর্থন পেয়ে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তাদের সবাই কি পন্থ প্রস্তাবের বিপক্ষে ভোট দেননি? না, দেননি। তাদের জয় হল। সুভাষ পেলেন 1,580 ভোট আর সীতারামায়া পেলেন 1,375 ভোট। গান্ধীজি এবার মরিয়া, নিজেকে আর সামলাতে পারলেন না। প্রকাশ্যে ঘোষণা করলেন, সীতারামায়ার পরাজয় আমার পরাজয়। এই বক্তব্যের সাথে তিনি আরও কিছু বক্তব্য জুড়ে দিলেন, যার সাথে সত্য ও অহিংসার কোন সম্পর্ক নেই, আছে প্রতিহিংসা চরিতার্থতার কুৎসিত প্রতিফলন। বক্তব্যটি তুলে দিচ্ছি 4 After all, Subhash Babu is not an enemy of the country. He has suffered for it. The minority can only wish it all success. If they cannot keep pace with it, they must come out of the Congress. Those, therefore, who feel uncomfortable in being in the Congress may come out, not in a spirit of ill will but with the deliberate purpose of rendering effective service. ত্রিপাঠী সাহেব বলছেন, এত ভদ্র ভাষায় এমন ভয়াবহ চ্যালেঞ্জ কি হতে পারে? ওই প্রি 2-5 নয়। উত্তরে আমরা বলবো অবশ্যই হতে পারে, কারণ গান্ধীজি সবকিছুতেই একটা ভদ্র আবরণ দিতে ভালোবাসতেন এবং অভ্যস্ত ছিলেন। প্রাসঙ্গিক বিধায় তদানীন্তন বড়লাটের একটি চিঠির কিছু অংশ তুলে দিচ্ছি। Mahatma took the opportunity of pull him to pieces and leave him in no doubt whatever as to what he thought of him on all points. ওই প্রি 2-6-0। মনে হয় বড়লাট সাহেব এখানে গান্ধীজির মনের অবস্থা যেভাবে মাত্র কয়েকটি কথায় ব্যক্ত করেছেন, স্বয়ং গান্ধীজি নিজেও এত স্বল্প কথায় ব্যক্ত করতে পারেননি। ত্রিপুরীর প্রকাশ্য অধিবেশন শুরু হয় 1 মার্চ। ওই সময় সুভাষচন্দ্র অসুস্থ থাকায় সভাপতির পক্ষে শরৎচন্দ্র বসু তাঁর ভাষণ পাঠ করেন। ওই ভাষণের মুখ্য প্রতিপাদ্য বিষয় ছিল
আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরের দাবি নিয়ে ব্রিটিশকে অবিলম্বে চরমপত্র আলটিমেটাম দিতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে। এই প্রস্তাব অগ্নিতে ঘৃতাহুতি পড়ল। গান্ধীপন্থীরা রেগে আগুন। তারা এর প্রতিশোধ নীল পন্থ প্রস্তাবের মধ্য দিয়ে। যেহেতু প্রস্তাবটি গোবিন্দ বল্লভ পন্থ উত্থাপন করেছিলেন, তাই সেটি পন্থ প্রস্তাব নামে খ্যাত, যার মর্ম ছিল গত 20 বৎসর গান্ধীজির ইচ্ছানুযায়ী কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠিত হয়ে আসছে, সুতরাং এবারও নবনির্বাচিত সভাপতিকে অর্থাৎ সুভাষচন্দ্রকে তাঁর মতো নিয়েই ওয়ার্কিং কমিটি গঠন করতে হবে। এখানে প্রশ্ন উঠতে পারে, কিছুদিন পূর্বেই যাদের সমর্থন পেয়ে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তাদের সবাই কি পন্থ প্রস্তাবের বিপক্ষে ভোট দেননি? না, দেননি। তাদের তখন ভারতের স্বাধীনতার জন্যে তাদের উপর চাপ সৃষ্টি করা বা চরমপত্র দেয়াকে আমি পাপকার্য বলে মনে করি। দ্বিতীয় কারণ, আমি ভারতের আকাশে বাতাসে ঘৃণা ও হিংসার পরিবেশ লক্ষ্য করছি। তৃতীয়ত, মুসলিম লীগ কংগ্রেসের এগিয়ে চলার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এবং চতুর্থত, আমি আশা করছি ব্রিটিশের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর সম্ভব। এসব অজুহাত দেখিয়ে গান্ধীজি সুভাষচন্দ্র তথা দেশবাসীকে শুধু হতাশই করলেন না, সাথে সাথে সুভাষচন্দ্র যাতে কংগ্রেসের মধ্যে থেকে তাঁর ফরওয়ার্ড ব্লককে সংগ্রামের পথে এগিয়ে নিয়ে যেতে না পারেন, অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের সংগ্রামী মনোভাবের সাথে কংগ্রেস যাতে কোন প্রকারে জড়িত না হয়ে পড়ে, তার জন্যে বসুভ্রাতৃদ্বয়কে কংগ্রেস থেকে বহিষ্কার করলেন। এই অবস্থায় সুভাষচন্দ্র বুঝলেন, যতদিন গান্ধীজি কংগ্রেসের সর্বময় কর্তৃত্বে থাকবেন, ততদিন দেশের ভেতর থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুবর্ণ সুযোগকে ভারতবর্ষের স্বাধীনতার কাজে লাগানো যাবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, দেশের বাইরে যে অক্ষশক্তির অ্যাক্সেস পাওয়ার সাহায্য নিয়ে দেশকে মুক্ত করার চেষ্টা করবেন। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। 1941 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র কাবুল হয়ে বার্লিনে যেয়ে পৌঁছলেন। ইতিমধ্যে 1941 খ্রি জাপান অ্যাংলো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং 1942 পার হবার পূর্বেই জাপান ব্রহ্মদেশ দখল করে নিয়ে ভারতের পূর্ব সীমান্তে এসে অবস্থান করছে। যে কোন মুহূর্তে তারা ভারতে প্রবেশ করতে পারে। 1941 ও 1942 এর মধ্যে জার্মানিতে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বিপ্লবী রাসবিহারী বসু ও ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে পৃথিবীর দুই প্রান্তে দুটি মুক্তিবাহিনী তৈরি হয়ে গেছে। যে কোন মুহূর্তে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে জার্মানের সাহায্যে সুভাষচন্দ্র এবং উত্তর পূর্ব সীমান্ত দিয়ে জাপানিদের সাহায্যে রাসবিহারী মোহন সিংদের মুক্তি বাহিনী ভারতে প্রবেশ করতে পারে। এ অবস্থায় গান্ধীজি প্রমাদ গণলেন, এবার বুঝি আর ইংরেজদের বাঁচানো গেল না। একবার যদি মুক্তি বাহিনী ভারতে প্রবেশ করতে পারে, তবে ভারতের অগণিত বিপ্লবী সংগঠন তাদের সর্বদিক দিয়ে অভ্যর্থনা জানাবে, পরন্তু ব্রিটিশদের যুদ্ধোদ্যোগে বাধা সৃষ্টি করবে। তাই গান্ধীজি ঠিক করলেন, একটা আন্দোলনের অবতারণা, করুণ প্রহসন করে নিজেরা জেলের অন্তরালে যেয়ে বসবেন, আর দেশের বিপ্লবী শক্তি ব্রিটিশের বুলেট বেয়নেটের মুখে পড়ে বিধ্বস্ত হয়ে যাবে। অতঃপর যেদিক দিয়েই হোক, মুক্তিবাহিনী যদি ভারতের ভেতরে ঢুকেও পড়ে, তবুও তাদেরকে অভ্যর্থনা জানানো বা সাহায্য করার মতো কোন বিপ্লবী শক্তি আর অবশিষ্ট থাকবে না। এক ঢিলে তিনি দুটি পাখি মারতে চেয়েছিলেন, এক, ব্রিটিশ শক্তি যাতে তাদের যুদ্ধোদ্যমে ভারতবাসীর কাছ থেকে এতটুকু বাধা না পায় তা নিশ্চিত করা, আর দুই, ব্রিটিশের বিরুদ্ধে সুভাষ পরিকল্পিত বিপ্লব ভারতের অভ্যন্তরে দানা বাঁধার পূর্বেই অঙ্কুরে বিনাশ করে দেয়া। প্রসঙ্গত 1943 সালের 21 অক্টোবর ভারতের অস্থায়ী সরকার গঠনের প্রাক্কালে নেতাজি যে বক্তৃতা দিয়েছিলেন, তার কিছু অংশ উদ্ধৃত করে দিচ্ছি। নেতাজি বলেছিলেন, ভারতে প্রকৃত বিপ্লব শুরু হবে যখন আমরা করব স্বাধীনতার জাতীয় পতাকা উড়িয়ে আমাদের সেনাবাহিনীর সাথে মার্চ করুন। ভারত ও ভারতের সীমান্তে ঢুকে পড়ে আমার কোন সন্দেহ নেই, শুধুমাত্র বিপ্লবী ব্রিটিশ শক্তিকে ধ্বংস করবে। আমাদের দেশ অস্থায়ী সরকার সৃষ্টি, স্বাধীনতা লীগ এবং এর কাজ হল
স্বাধীনতার শেষ যুদ্ধ ঘোষণা করা, সফল সমাপ্তি, স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম, বালশাস্ত্রী হরদাস দ্বারা, জাগৃতি প্রকাশন নয়ডা 201301, হ্যাজ 393। এটাই ছিল নেতাজির পরিকল্পিত বিপ্লবের রূপরেখা, যা গান্ধীজি 1942 সালে তাঁর আগস্ট আন্দোলনের প্রহসন দিয়ে আগেই ধ্বংস করে দিয়েছিলেন। পক্ষান্তরে যারা বিশ্বাস করেন গান্ধীজি সত্যি সত্যি ব্রিটিশকে ভারত ছাড়া করবার জন্যে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাদের নিকট শুধু একটি প্রশ্ন রাখতে চাই যে সব কারণ দেখিয়ে 1943 সালে গান্ধীজি সুভাষচন্দ্রের ব্রিটিশকে ভারত ছাড়ার জন্যে চরমপত্র দেবার প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন 1942 সালের আগস্টে। সেসব কারণ যখন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল, তৎসত্ত্বেও কোন যুক্তিতে বা নৈতিকতা বলে গান্ধীজি ভারত ছাড় আন্দোলনের ডাক দিয়েছিলেন? এই হল গান্ধীজির ভারত ছাড় বা 42 এর আন্দোলনের গোড়ার কথা। তবে দুর্ভাগ্যের বিষয়, গান্ধীজি শেষ রক্ষা করতে পারলেন না। মিত্রশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েও ব্রিটিশ শক্তিকে ভারত ছেড়ে চলে যেতে হল ওই নেতাজি সুভাষচন্দ্রের কারণেই। তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি সাহেব স্বয়ং কলকাতার বুকে দাঁড়িয়ে কবুল করে গেছেন। মত প্রণীত স্বাধীনতা সৈনিকের ডায়েরি শীর্ষক পুস্তকে এ প্রসঙ্গ বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। উৎসাহী পাঠক পুস্তকটি পড়ে দেখতে পারেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস যেদিন লেখা হবে সেদিন দেখা যাবে আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পর্যন্ত মুছে ফেলতে চান তাদের আসল চরিত্র। আরও দেখা যাবে সেদিন ভারতবাসীর কাছে যে অখণ্ড ভারতের স্বাধীনতার সুযোগ নেতাজি ও তাঁর আজাদ হিন্দ ফৌজ এনে দিয়েছিল, তা কাদের স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতায় বানচাল ও বিপর্যস্ত হয়েছিল। চতুর্থ অধ্যায় 1945-48। গান্ধীজির জীবনের এই অধ্যায় ভারতবাসীর জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে এক অক্ষশক্তির পরাজয়ের সাথে সাথে আজাদ হিন্দ ফৌজেরও পরাজয় ঘটে এবং সুভাষচন্দ্র দ্বিতীয়বার নিরুদ্দেশ হন। 2. মিত্রশক্তির জয় এবং ইংরেজদের ভারত ত্যাগের সিদ্ধান্ত। 3. ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর। 4. 1948 সালের 3 জানুয়ারি নাথুরাম গোডসে কর্তৃক গান্ধী হত্যা। 1945 সালের 6 ও 9 আগস্ট আমেরিকা কর্তৃক জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে 2টি আণবিক বোমা নিক্ষেপের ফলে নারকীয় অবস্থার সৃষ্টি হয়। ফলে জাপান অনতিবিলম্বেই মিত্রশক্তির নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সাথে সাথে আজাদ হিন্দ ফৌজকেও আত্মসমর্পণ করতে হয়। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আজও নিরুদ্দেশের তালিকায় আছেন, যদিও 8 আগস্ট তাইহুকু বিমানবন্দরে নেতাজি এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে এক কাল্পনিক সংবাদ প্রচারিত হয়েছিল। এখানে উল্লেখ্য, জাপানের আত্মসমর্পণের পূর্বেই পশ্চিম গোলার্ধে জার্মানি আত্মসমর্পণ করে। 2. 1945 খ্রিস্টাব্দের আগস্ট মাসে মিত্রশক্তি দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে। এই মিত্রশক্তির এক মিত্র ছিল গ্রেট ব্রিটেন বা ব্রিটিশ শক্তি। আবার এই গ্রেট ব্রিটেনের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল ভারতবর্ষ, ইংরেজ জাতির লাইফলাইন। এখানেই আমাদের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েও ব্রিটিশ শক্তি ভারত ত্যাগের সিদ্ধান্ত নিল কেন? আমরা জানি, জাগতিক নিয়মে কেউ স্বেচ্ছায় তার সম্পদ বা সম্পত্তি ত্যাগ বা হস্তান্তর করে না, একমাত্র বাধ্য হলেই করে। যুদ্ধোত্তরকালে সেদিন এমন কি বাধ্যবাধকতা ছিল যার জন্যে ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটমণি ভারতবর্ষ থেকে তাদের চলে যাবার সিদ্ধান্ত নিতে হল? যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গর্বভরে একদিন বলেছিলেন, আই হ্যাভ নট বিকাম দ্য প্রাইম, মহামান্য সরকারের মন্ত্রীর অবসান ঘটাতে ব্রিটিশ এম্পায়ার। তিনি তখনও জীবিত এবং যুদ্ধোত্তরকালে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে তার দল সংখ্যালঘিষ্ঠ হলেও গ্রেট ব্রিটেনের রাজনীতিতে
ব্যক্তিগতভাবে তার প্রভাব প্রতিপত্তি বা মতামতের দাম এতটুকুও খর্ব হয়নি জয়ী লেবার পার্টির প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি সাহেবকেও ভারতবাসীদের হাতে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তার মতো বা সম্মতি নিতে হয়েছিল। তিনি বেঁকে বসলে কিছুতেই ক্ষমতা হস্তান্তরিত হতো না, কিন্তু স্যার উইনস্টনকেও অ্যাটলি সাহেবের সাথে একমত হয়ে সম্মতি জানাতে হয়েছিল। কিন্তু কেন? এই কেনর উত্তর দেশের শাসকগোষ্ঠী অদ্যাবধি সর্বসাধারণকে জানতে দেননি, কারণ এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তাদের ভূমিকা ছিল কলঙ্কিত, মসিলিপ্ত। কিন্তু ইতিহাসকে তারা কতদিন চেপে রাখবেন? ইতিহাস কারু আজ্ঞাবাহী ভৃত্য নয়, সত্যকে একদিন সে সমহিমায় প্রতিষ্ঠিত করবেই, এবং সেদিনের আর বেশি বাকি নেই। প্রকৃত ঘটনা হল, ব্রিটিশ সিংহকে সেদিন ভারত ত্যাগ করতে হয়েছিল একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর আজাদ হিন্দ ফৌজের কারণে। যুদ্ধোত্তরকালে যুগপৎ দেশবাসীর মনে গণবিদ্রোহের যে অগ্নি প্রজ্বলিত হয়েছিল এবং ভারতীয় নৌ, স্থল ও বিমান বাহিনী যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল, তার মূল কারণ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আজাদ হিন্দ ফৌজের সেনানী ও সেনাপতিদের যুদ্ধকয়েদিরূপে ভারতে এনে লালকেল্লায় বিচারের ধৃষ্টতা প্রদর্শন। ভারতবাসী ও যুদ্ধকালে ভারতীয় সেনারা, যারা ব্রিটিশের হয়ে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল, তারা নেতাজির নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ ফৌজ বা তাদের সেনাপতিদের কখনই যুদ্ধাপরাধী বলে গণ্য করেনি, গণ্য করেছিলেন একনিষ্ঠ স্বদেশ প্রেমিক এবং মুক্তিযোদ্ধা হিসেবে। এমন যে পুলিশ বাহিনী তারাও দেশের বিভিন্ন প্রান্তে পূর্বোক্ত বিচারের প্রতিবাদে যেসব জমায়েত ও শোভাযাত্রা অনুষ্ঠিত হতো, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে অস্বীকার করেছিল। এমতাবস্থায় ব্রিটিশ শক্তি প্রমাদ গণলেন বাণিজ্য এবং সাম্রাজ্য দুই বুঝি যায়। তাই ভারত ছেড়ে যাবার সিদ্ধান্ত নিতে দেরি করলেন না। সর্বনাশেষ্মুৎপন্নে অর্ধং ত্যজন্তি পণ্ডিতা নীতি গ্রহণ করে বাণিজ্যিক স্বার্থ অটুট রেখে সাম্রাজ্যের স্বার্থ ত্যাগ করলেন। একদিন যেমন তারা ভারতে বাণিজ্য করতে এসেছিলেন, সেদিনও তারা বাণিজ্যের স্বার্থকেই প্রাধান্য দিলেন। তাই স্বাধীনতার 52 বৎসর পরও আজ ভারতে যত বিদেশি মূলধন খাটে, তার শীর্ষে আছে গ্রেট ব্রিটেনের স্থান। প্রাসঙ্গিক বিধায় সেদিনগুলিতে ভারতের অবস্থা কিরূপ ছিল তা পাঠক মহোদয়ের অবগতির জন্যে তদানীন্তন ভারতের বড়লাট ওয়াভেল সাহেবের একটি চিঠির কিছু অংশ এখানে উদ্ধৃত করব। চিঠিটি লিখেছিলেন রাজা ষষ্ঠ জর্জকে 8 জুলাই 1946। The services are tired and discouraged. The loyalty of the police and Indian army problematical. সূত্র কংগ্রেসের ইতিহাস ত্রিপাঠী, প্রি 431। চিঠিতে এর বেশি খোলাখুলিভাবে লিখা যায় না। একদিকে তিনি যেমন লন্ডনের কর্তা ব্যক্তিদের কাছে পরিস্থিতির অবস্থা জানাচ্ছিলেন, অপরদিকে কংগ্রেস ও লীগের কর্মকর্তাদের ডেকে বলে দিলেন, শীঘ্র এই বিদ্রোহ ও গণঅভ্যুত্থানকে থামাও, নতুবা তোমাদের স্বাধীনতা ও পাকিস্তান কোনটিই পাবে না। তাই তাড়াতাড়ি কংগ্রেসের সর্দার প্যাটেল ও লীগের মি জিন্না বোম্বে চলে যান এবং বিদ্রোহীদের এই বলে আশ্বস্ত করেন, অনতিবিলম্বেই আজাদ হিন্দ ফৌজের সেনানী ও সেনাপতিদের বিচারের প্রক্রিয়া পরিত্যক্ত হবে এবং আমরাও শীঘ্রই স্বাধীন হতে চলেছি, সুতরাং তোমরা যে যার স্থানে চলে যাও। প্রকৃতপক্ষে কিছুদিনের মধ্যেই দিল্লির লালকেল্লার বিচার পরিত্যক্ত হল, দেশ শান্ত হল। সেদিন কংগ্রেসের হয়ে সর্দার প্যাটেল বিদ্রোহীদের নিকট অসত্য ভাষণ দিয়ে বিদ্রোহ প্রশমিত করলেন ঠিকই, কিন্তু দেশ যে শীঘ্রই টুকরো টুকরো হতে চলেছে সে কথাটি তাদের নিকট গোপন করে দেশ ও জাতির প্রতি তিনি যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, ইতিহাস তাকে এবং কংগ্রেসকে কোনদিন ক্ষমা করবে না। 3. রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত তো ইংরেজরা নিলেন, কিন্তু মনে প্রাণে সিদ্ধান্তটিকে মেনে নিতে পারছিলেন না। তাদের মাথায় সবসময় সেই ইউনিয়ন কথাটি ঘুরপাক খাচ্ছিল। 1928-31 সালের বাংলায় যে বৈপ্লবিক ক্রিয়াকাণ্ড সংঘটিত হয়েছিল, তাতে তারা বুঝতে পেরেছিলেন খুব শীঘ্রই তাদের এদেশ থেকে বিদায় নিতে হবে। গান্ধীজির অহিংসায় কোন কাজ হবে না। তাই তারা ঠিক করেছিলেন ভারতকে প্রধানত 3 ভাগে ভাগ করবেন: 1 হিন্দু গরিষ্ঠ ভাগ, 2 মুসলমান গরিষ্ঠ ভাগ, আর 3 দেশীয় রাজ্যগুলি নিয়ে একটি ভাগ। এদের সবাইকে নিয়ে একটি ইউনিয়ন গঠিত হবে। সেই ইউনিয়নের নিয়ামক শক্তিরূপে থাকবে ব্রিটিশ শক্তি। হাতে থাকবে প্রধানত দেশরক্ষা,
বিদেশনীতি, যানবাহন প্রভৃতি এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আর এসবের জন্য যে খরচপত্র হবে তার যোগান দেবে ইউনিয়নের অন্তর্ভুক্ত সব কোটি রাষ্ট্র। সমস্ত ভারতবর্ষকে যখন একদিন হারাতেই হবে তখন হিন্দু, মুসলমান ও দেশীয় রাজ্যের নেতাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করে যাতে আরও কিছুদিন এদেশে থাকা যায় তারই পরিকল্পনা এই ইউনিয়ন, এবং গল্পের বানরের পিঠে ভাগের ভূমিকা গ্রহণ করে সবার উপর ছড়ি ঘুরাবেন। কিন্তু বিধি বাম হল, তাদের কৃতকর্মের ফল ভোগ করতেই হল, অর্থাৎ শেষ পর্যন্ত কোন জারিজুরি খাটল না। মুখে এবং কালিকলমে যাই বলুন বা লিখুন না কেন, গান্ধীজি কোনদিনই চাননি যে ব্রিটিশরা ভারত সাম্রাজ্য থেকে চিরদিনের মতো চলে যাক। তাই ক্ষমতা হস্তান্তরের একেবারে পূর্ব মুহূর্তে ও যখন ক্যাবিনেট মিশনের মাধ্যম শাসকগোষ্ঠী শেষ চেষ্টা করেছিলেন, তখন গান্ধীজি কংগ্রেসের হয়ে লর্ড মাউন্টব্যাটনকে একটি চিঠি লিখে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। চিঠিটি ছোট্ট, কিন্তু একে একটু ধীরস্থিরভাবে পাঠ করলে দেখা যাবে ইংরেজের প্রতি গান্ধীজির তথা কংগ্রেসের আনুগত্য কত দৃঢ়ভাবে প্রথিত ছিল এবং ভারতের হিন্দু ও মুসলমানদের সম্পর্কে তিনি কিরূপ ধারণা পোষণ করতেন। চিঠিটি মাউন্টব্যাটেনকে অত্যন্ত গোপনভাবে লিখিত। তিনি লিখেছিলেন: ১. কংগ্রেস শপথপূর্বক ঘোষণা করছে যে ইউনিয়নের কোন প্রদেশ বলপূর্বক ধরে রাখবে না। ২. সংখ্যাল্প হলেও সুসংবদ্ধ মুসলমানদের বলপূর্বক অধীনস্থ করে রাখা জাতপাত নিয়ে দ্বন্দ্বগ্রস্ত কোটি কোটি হিন্দুদের পক্ষে অসম্ভব, অবাস্তব। ৩. একটা ভুললে চলবে না যে মুসলিম শাসন ধীরে ধীরে ভারতকে পদানত করেছিল, যেমনভাবে ইংরেজ বিজেতারা করে। ৪. তথাকথিত তপশিলি জাতি এবং তথাকথিত আদিবাসীদের মুসলিম পক্ষে টানার জন্য একটা আন্দোলন শুরু হয়ে গেছে। ৫. সবর্ণ হিন্দুরূপী জুজুরা যে নিরাশজনক সংখ্যালঘু তা ভালোভাবেই প্রমাণ করা যায়। এদের মধ্যে রাজপুতেরা শ্রেণীগতভাবে এখনও জাতীয়তাবাদী হয়ে ওঠেনি। ব্রাহ্মণ ও বানিয়ারা এখনও অস্ত্রের ব্যবহার করতে শেখেনি। তাদের প্রাধান্য কেবল মাত্র নীতির জগতে। এরকমের হিন্দুমসাজ যে কোটি কোটি মুসলমানকে শেষ করে দিতে পারে তা একমাত্র কল্পকথাই। আমি এ চিঠি আমার কোন বন্ধুকেই দেখাইনি। ২/৭/২/৮ জুন 1947 ইং মহাত্মারি জি তেন্ডুলকর, খণ্ড ৮, প্রি ৩-০। কৃতজ্ঞতা স্বীকার, বিশ্ব হিন্দু বার্তা, ভাদ্র ১/৪/০৪। কিন্তু তাতে কোন কাজ হয়নি, কারণ লীগ বেঁকে বসেছিল। মুসলিম তোষণনীতি চালিয়ে গান্ধীজি এবং মুসলমানদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে ইংরেজ সরকার যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছিলেন তার হাতেই উভয়ের কলাকৌশল পরাজিত হল। ইংরেজ ভেবেছিল হিন্দুদের সহিংস আন্দোলন থেকে দূরে রাখার জন্যে গান্ধী তো পরোক্ষভাবে তাদের হয়ে কাজ করে যাচ্ছেই, এখন মুসলমানদের কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা দিলে তারা স্বাধীনতা আন্দোলনে হিন্দুদের সাথে সামিল হবে না, পরন্তু প্রয়োজনমতো তাদেরকে ইংরেজরা কাজে লাগাতে পারবে। মুসলমানদের ক্ষেত্রে ইংরেজ পরিকল্পনার প্রথম অংশ সফল হয়েছিল ঠিকই, কিন্তু দ্বিতীয় অংশে তারা ইংরেজের বশংবদ থাকল না। মুসলমানরা ইংরেজদের দুর্বলতার সুযোগ নিয়ে পাকিস্তানের দাবিতে অচলটল রইল। এই পরিস্থিতিতে ইংরেজরা ইউনিয়ন পরিকল্পনা পরিত্যাগ করে ডিভাইড অ্যান্ড ডিফারের নীতি গ্রহণ করল, যার ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হল, আর অখণ্ড হিন্দুস্থান হল খণ্ড খণ্ড। ইংরেজদের এই সিদ্ধান্ত নেয়া ব্যতীত অন্য কোন উপায় ছিল না, অন্যথায় তাদের রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে বাণিজ্যিক স্বার্থ ভারতে আর অবশিষ্ট থাকত না। কিছুদিন অন্তর্দ্বন্দ্ব ও গৃহযুদ্ধের পর শেষ পর্যন্ত কংগ্রেসের হাতেই ক্ষমতা চলে যেত। এ অবস্থা ব্রিটিশরা কিছুতেই মেনে নিতে পারত না। তাই সময় থাকতে থাকতে ব্রিটিশরা মুসলিম লীগের সাম্প্রদায়িক দাঙ্গা ও প্রত্যক্ষ সংগ্রামে ডাইরেক্ট অ্যাকশন, নীরব দর্শক থেকে প্রত্যক্ষভাবেই মদত যোগাতে লাগল। এটা 1946 খ্রিস্টাব্দের কথা। তখন লর্ড ওয়াভেল দিল্লির গভর্নর জেনারেল। ব্রিটিশের যদি মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামে মদত না থাকত তবে ওয়াভেল সাহেব বাংলা ও পাঞ্জাবের গভর্নরদের 1935 সালের সংবিধানের 9(3) ধারা অনুযায়ী মন্ত্রিসভাকে বরখাস্ত করে নিজেদের হাতে ক্ষমতা নেবার নির্দেশ দিয়ে কলকাতা ও নোয়াখালীর দাঙ্গা থামালেন না কেন?
এ প্রসঙ্গে কংগ্রেসকে দিয়ে দেশ বিভাগের প্রস্তাব গ্রহণ করার জন্য পরবর্তীকালে অর্থাৎ 1947 সালের প্রথম দিকে লর্ড লুই মাউন্টব্যাটেন মৌলানা আজাদকে যে কথা কোটি বলেছিলেন তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, I am a soldier, not a civilian. Once partition is accepted in principle, I shall issue orders to see that there are no communal disturbances anywhere in the country. I shall order the army and the air force to act and use tanks and aeroplanes to suppress anybody who wants to create trouble. কংগ্রেসের ইতিহাস ত্রিপাঠী প্রি 496। আমার মনে হয় ওয়াভেল সাহেব মাউন্টব্যাটেনের চেয়ে কোন প্রকারেই কর্মদলের সৈনিক ছিলেন না। দেশভাগের প্রস্তাব গ্রহণ করাবার জন্য 1947 সালে মাউন্টব্যাটেন যুগপৎ যে হুমকি ও আশ্বাসের বাণী শুনিয়েছিলেন, 1946 সালে কলকাতার দাঙ্গা বা নরমেদ যজ্ঞ থামাবার জন্য লর্ড ওয়াভেল কি একইভাবে হুমকি এবং আশ্বাসের বাণী উচ্চারণ করে তা কার্যকরী করতে পারতেন না? উত্তরে বলবো না, পারতেন না। কারণ দাঙ্গা থামাবার কোনই ইচ্ছে সেদিন ওয়াভেলের ছিল না, ছিল মুসলিম লীগ দ্বারা অনুষ্ঠিত নারকীয় হত্যাকাণ্ড প্রদর্শন করিয়ে কংগ্রেসকে ভীতি প্রদর্শন করা যাতে তারা দেশভাগের পক্ষে মত প্রকাশ করে। বাস্তব ক্ষেত্রে ঘটলও ঠিক তাই। প্রথম দিকে কংগ্রেস ও গান্ধীজি নীতিগতভাবে দেশভাগের বিরুদ্ধে ছিলেন। গান্ধীজি এমন কথাও বলেছিলেন, দেশভাগ হবে আমার মৃতদেহের উপর দিয়ে। কিন্তু দুঃখের বিষয়, দেশভাগ হল তাঁর সম্মতিতেই। JAICCর সভায় 4 জুন 1947 দেশভাগের প্রস্তাব গৃহীত হয়। সেখানে গান্ধীজি স্বয়ং উপস্থিতই ছিলেন না, এক মুখে একই সভায় দুরকম এক বক্তব্য রাখেন। একবার বলছেন, if you are sure that you're rejecting the scheme will not lead to further breach of peace and further disorders you can do so. কংগ্রেসের ইতিহাস ত্রিপাঠী প্রি 497। আবার বলছেন, if you had it I would also be with you, and if I felt strong enough myself I would alone take up the flag of revolt. But today I do not see the conditions for doing so. ওই প্রি 497। এখানেই আমাদের প্রশ্ন, কেন তিনি সেদিন আবহাওয়া অনুকূল দেখতে পাননি? যদি তিনি সত্যি বিশ্বাস করতেন দেশ বিভাগ হবে একমাত্র তাঁর মৃতদেহের উপর দিয়ে, তবে সেদিন তিনি পূর্বোক্ত সভায় উপস্থিত হলেন কেন? যদি বা উপস্থিত হলেন, তখন পরোক্ষভাবে দেশভাগ মেনে নেয়ার কথা বললেন কেন? যে গান্ধীজি পানের থেকে চুন খসলে কথায় কথায় অনশন আরম্ভ করতেন, সেই গান্ধীজি দেশের যখন চূড়ান্ত সর্বনাশ হতে চলেছিল, অর্থাৎ কংগ্রেসের নেতৃবৃন্দ যখন দেশ বিভাগের প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছিল, তখন অনশনব্রত অবলম্বন করে তাদের নিরস্ত করার প্রচেষ্টা চালাননি কেন? অথবা যেহেতু তার উত্তরাধিকারী পণ্ডিত জওহরলাল নেহেরু দেশভাগের পক্ষে ছিলেন, তাই তিনি তাকে সমর্থন না করে পারেননি? তিনি নিজেকে সারা জীবন ধরে একজন সাচ্চা সত্যাগ্রহী বলে পরিচয় দিয়ে এসেছেন। সেদিনের তাঁর তাদৃশ আচরণ কতখানি সত্যের প্রতি আগ্রহের পরিচয় বহন করেছিল? এখানে শর্তব্য, পরবর্তীকালে পণ্ডিত নেহেরু স্বীকার করেছেন, সেদিন যদি বাপুজি বেঁকে বসতেন, তবে আমাদের পক্ষে দেশভাগের প্রস্তাব গ্রহণ করা সম্ভব হতো না। পক্ষান্তরে কিছুদিন পরেই, অর্থাৎ দেশ বিভাগের পরে ভারত সরকার যখন পাকিস্তানের অন্যায্য দাবি মেনে তাদেরকে 5 কোটি টাকা দিতে অস্বীকার করল, তখন তিনি অনশন করে পাকিস্তানের দাবি মেনে নিতে ভারত সরকারকে বাধ্য করলেন। গান্ধীজির পূর্বোক্ত দুপ্রকার আচরণ থেকে কেউ যদি সিদ্ধান্তে আসেন যে গান্ধীজি কোনদিন সত্যের প্রতি আগ্রহী ছিলেন না, তিনি সত্যাগ্রহীর ভান করতেন একমাত্র নিজের মতলব হাসিল করার জন্যে, তবে কি তিনি ভুল করবেন? এখানে গান্ধীজি সম্পর্কে ওয়াভেল সাহেবের একটি বক্তব্য তুলে দিয়ে তার একটু ব্যাখ্যার চেষ্টা করব। ওয়াভেল বলছেন, He, Gandhi, is an exceedingly shrewd, obstinate, domineering, double-tongued, single-minded politician, and there is little true saintliness in him. ওই প্রি 429। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মতে ঠিক এই কথাই 30-এর দশকে বলে গেছেন উইলিংটন। ওই প্রি 429। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ জনগণের আশাকাঙ্ক্ষা, কৃষ্টি সভ্যতা ও ধনপ্রাণ নিয়ে গান্ধীজি যেভাবে ছেলেখেলা করেছেন, তাতে তাঁর বিরুদ্ধে হিন্দুদের যথেষ্ট ক্ষোভের কারণ অবশ্যই ছিল। কিন্তু তা বলে ইংরেজ শাসকুলের গান্ধীজির বিরুদ্ধে কোন প্রকার কটু কাটব করার অধিকার ছিল না। কারণ গান্ধীজির দ্বারা ইংরেজ সরকারের কোনই ক্ষতি হয়নি,
বরং পরোক্ষভাবে নানাভাবে লাভবানই হয়েছিল। গান্ধীজি কংগ্রেসকে দিয়ে 1929 সালে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ করিয়ে নেয়ার পর বা আগে স্বরাজের যে ব্যাখ্যা দিয়েছেন তার কোথাও তিনি বলেননি ইংরেজরা ভারত ছেড়ে চলে যাক। তিনি সব সময় ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষেই ছিলেন। তদুপরি ইংরেজরা যখনই যে প্রস্তাব দিয়েছেন তার একটু আধটু অদলবদল করে তিনি সবসময় তার পক্ষে মত প্রকাশ করেছেন, যেমন ভারত ইউনিয়নের প্রস্তাব সমর্থন করেছেন, আবার যখন সে প্রস্তাবের পরিবর্তে ইংরেজরা দেশভাগের প্রস্তাব দিলেন তাও তিনি সমর্থন করেছেন। এখানে প্রশ্ন উঠতে পারে, তবে তিনি 1942 সালে ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিলেন কেন? সে প্রস্তাবে কি ইংরেজকে ভারত থেকে চলে যাবার কথা ছিল না? আপাতদৃষ্টিতে তাই মনে হবে, কিন্তু আসলে সে আন্দোলনের উদ্দেশ্য ছিল অন্য। সে ব্যাপারে আমরা ইতিপূর্বে কিছু কথা বলেছি। গান্ধীজির আগস্ট আন্দোলনের প্রকৃত মূল্যায়ন যদি কোন পাঠকের জানার আগ্রহ থাকে তবে অনুরোধ করব তিনি যেন দয়া করে মতপ্রণীত স্বাধীনতা সৈনিকের ডায়েরি অন্তর্ভুক্ত গান্ধীজির আগস্ট আন্দোলন ও সুভাষচন্দ্র বসু শীর্ষক প্রবন্ধটি পাঠ করেন। ঠিক একইভাবে সত্য এবং অহিংসার একজন নবতর অবতার হিসেবে নিজেকে প্রতিপন্ন বা প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের খিলাফত আন্দোলনের সমর্থন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত সর্বভাবে মুসলিম তোষণ করে গেছেন। এত করেও কিন্তু তিনি মুসলমানদের মনের পরিবর্তন ঘটাতে পারেননি, যেমন পারেননি ইংরেজ শাসকের মন পরিবর্তন ঘটাতে। খিলাফত আন্দোলন খ্যাত মোহাম্মদ আলী গান্ধীজি সম্বন্ধে কি ধারণা পোষণ করতেন তা তার একটি ঐতিহাসিক উদ্ধৃতি পড়লেই বোঝা যাবে। তিনি বলছেন, মুসলমানদের মধ্যে নিকৃষ্টতম মানুষটিকেও আমি গান্ধীর চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করি, এতেও তাঁর সম্বিত ফিরে আসেনি। অহিংসার অবতার হওয়ার অন্ধ মোহ থেকে কোনদিন নিজেকে মুক্ত করতে পারেননি। সত্য এবং অহিংসার পথে চলতে গেলে যে ত্যাগ, তিতিক্ষা ও ধর্মাচরণ করার প্রয়োজন হয় সে পথে তিনি কোনদিন চলেননি, শুধু চলার ভান করেছেন মাত্র। তাই তিনি ঘর বা পর কারুরই মিত্র হতে পারেননি। এর একমাত্র কারণ তিনি চালাকি দ্বারা কিস্তি মাত করতে চেয়েছিলেন। এবার আমরা পূর্বকথায় ফিরে যাব। কংগ্রেসের পক্ষে অন্তর্বর্তী সরকারে যোগ দেয়াই কাল হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ রেজাল্ট পেতেছিল বা টোপ দিয়েছিল তাতে পা দিয়ে বা গোলকরণ করে কংগ্রেস আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সেদিনও কিন্তু গান্ধীজি কংগ্রেসকে সঠিক পথ দেখাননি। তিনি কি জানতেন না যে ব্যাঘ্র একবার মনুষ্যরক্তের স্বাদ পায় সে আর অন্য প্রাণীর রক্ত পছন্দ করে না? এই দেখুন না, যেখানে কোন মালপানির আকর্ষণ ছিল না, শুধুমাত্র কংগ্রেসকে কুক্ষিগত করে রাখার জন্য গান্ধীজি নিজে কত ছলাকলার আশ্রয় নিয়েছিলেন, অথচ যেখানে অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে ক্ষমতার অধিকারী হওয়ার সাথে সাথে মালপানির তীব্র আকর্ষণ ছিল, সেখানে গান্ধীজি নেহেরুজিকে কোন যুক্তি বলে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট সরকারে যোগ দেবার অনুমতি দিয়েছিলেন? আমার বিশ্বাস, প্রকৃত ক্ষমতা হস্তান্তরের পূর্বে সেদিন যদি কংগ্রেস ইন্টারিম গভর্নমেন্টে যোগ না দিত তবে বোধ হয় ক্ষমতা ও মালপানির লোভে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দেশ বিভাগকে মেনে নিয়ে ক্ষমতার আসনকে পাকা করবার মানসিকতা প্যাটেল নেহেরু জুটির, যারা ছিলেন গান্ধীজির পর কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, সৃষ্টি হতো না এবং দেশও ভাগ হতো না। নেহেরুজির মতো গোবিন্দবল্লভ পন্থ ছিলেন গান্ধীজির একান্ত অনুগত। নেহেরুজি ছিলেন গান্ধীজির বহিরাবরণ, আর পন্থজি তাঁর সব অপকর্মের দোসর। 1939 সালে এই পন্থজিকে দিয়েই AICC এর সভায় গান্ধীজি নেপথ্যে থেকে এক প্রস্তাব পাশ করান। তাতে বলা হয়, সুভাষচন্দ্র যখন তার ওয়ার্কিং কমিটি গঠন করবেন তখন যেন তাতে গান্ধীজির সম্মতি থাকে, অর্থাৎ গান্ধীজির ইচ্ছার বিরুদ্ধে সুভাষচন্দ্র যেন ওয়ার্কিং কমিটিতে কোন ব্যক্তিকে সদস্য না করেন। এর পরিণতি কি হয়েছিল তা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। এবারও ওয়ার্কিং কমিটির গৃহীত দেশ বিভাগের প্রস্তাবটি AICC-কে দিয়ে পাশ করিয়ে নেবার জন্য সেই গোবিন্দবল্লভ পন্থের ডাক পড়ল। তিনি 1947-14 জুন সভায় প্রস্তাবটি পেশ করলেন এবং 15 জুনের ভোটাভুটিতে 15-7-29 ভোটে সেটি পাশ হল। আর নিরপেক্ষ ছিলেন 3-2 জন। পুরুষোত্তম দাস ট্যান্ডন এই প্রস্তাবের জোর বিরোধিতা করে বলেছিলেন, এ সিদ্ধান্ত দুর্বলতা ও হতাশার প্রকাশ। ত্রিপাঠী প্রি 497-98
কংগ্রেসের দেশ বিভাগের প্রস্তাব গ্রহণের সংবাদ পাওয়ার সাথে সাথে মাউন্টব্যাটেন সাহেব গির্জায় গিয়ে স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করেছিলেন কিনা জানি না, তবে তিনি যে অ্যাটলি সাহেবের সাথে কথা বলেছিলেন এবং ক্ষমতা হস্তান্তরের তারিখ যে তার অনুমতি নিয়েই 1 বছর এগিয়ে এনে 5ই আগস্ট 1947 ধার্য করেছিলেন সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। কিন্তু আমার বক্তব্যের সমর্থনে কেউ যদি কোন প্রমাণ চান তা আমি দিতে পারব না। তবে ঘটনার পারম্পর্য বিচার করলে দেখা যাবে ভাবিকালের ঐতিহাসিকরা আমার এ বক্তব্য একেবারে বাতিল করে দিতে পারবেন না। তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি সাহেব ভাইকাউন্ট মাউন্টব্যাটেনকে ভারতের গভর্নর জেনারেল রূপে ওয়াভেলের স্থানাভিষিক্ত করে নিয়োগপত্র দিলেন 8ই ফেব্রুয়ারি 1947 এবং মাউন্টব্যাটেন কার্যভার গ্রহণ করার পূর্বেই নিয়োগপত্রের শর্তানুযায়ী অ্যাটলি 20 ফেব্রুয়ারি পার্লামেন্টে ঘোষণা করলেন যে 1948 জুনের মধ্যেই ব্রিটেন ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সাথে সাথে আরও ঘোষণা করলেন যে ভারতীয়রা যদি 1948 জুনের মধ্যে পুরো প্রতিনিধিত্বমূলক গণপরিষদ দ্বারা সংবিধান রচনা করতে না পারে, সোজা কথা লীগ যদি যোগ না দেয় তবে হামক বিবেচনা করতে হবে কার ক্ষমতা ব্রিটিশ ভারতে কেন্দ্রীয় সরকার হস্তান্তর করা উচিত। নির্ধারিত তারিখে সেন্ট্রালের কিছু ফর্মের জন্য সামগ্রিকভাবে কিনা ব্রিটিশ ভারতের জন্য সরকার বা কিছু এলাকায় বিদ্যমান প্রাদেশিক সরকার বা অন্যভাবে যেমনটি মনে হতে পারে যুক্তিসঙ্গত এবং ভারতীয় জনগণের সর্বোত্তম স্বার্থে সঙ্গে সঙ্গে ঘোষণা করা হল ওয়াভেল বিদায় নিচ্ছেন ও তাঁর স্থলাভিষিক্ত হবেন ভাইকাউন্ট মাউন্টব্যাটেন। তিনি ব্রিটিশ ভারতের ক্ষমতা হস্তান্তর করবেন। দেশীয় রাজ্যের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক হ্যারম্যান্সি চলবে আগেকার মতো ত্রিপাঠী প্রি 459। লীগ যে পাকিস্তান ব্যতীত অন্য কোন বন্দোবস্তে রাজি নয় তা তো অ্যাটলি সাহেবের জানাই ছিল। তবুও নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করার জন্যে যদি 1948 সালের জুনের মধ্যে ভারতীয়রা পুরো প্রতিনিধিত্বমূলক গণপরিষদ দ্বারা সংবিধান রচনা করতে সমর্থ না হয় শর্তটি জুড়ে দিলেন এবং প্রকারান্তরে কংগ্রেসকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, হয় তোমরা দেশভাগের প্রস্তাব মেনে নাও, সেক্ষেত্রে যদি কিছু অদলবদল করতে চাও তা না হয় মেনে নেওয়া যাবে এবং স্বাধীনতা ভোগ কর, অন্যথায় নির্দিষ্ট দিনের পর আমরা ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার কার হাতে তুলে দেব এবং কিভাবে দেব তা আমাদের উপর নির্ভর করবে। সেক্ষেত্রে তোমাদের আর কোন বক্তব্য শোনা হবে না। স্বাধীন হওয়ার এটাই তোমাদের শেষ সুযোগ দেয়া গেল। আরও একটি কথা মনে রেখো, দেশীয় রাজ্যগুলির সাথে বর্তমানে আমাদের যে রকম সম্পর্ক আছে ঠিক তেমনি বজায় থাকবে। সেক্ষেত্রেও তোমাদের কোন বক্তব্য থাকবে না। অর্থাৎ সেদিন ভারতের বুকে আমরা যে লঙ্কাকাণ্ড সৃষ্টি করব সে কথাটি মাথায় রেখে তোমরা সিদ্ধান্ত নিও। পূর্বোক্ত অ্যাটলি সাহেবের বক্তব্যের এটাই হলো আমার সুচিন্তিত ব্যাখ্যা। আমি মনে করি ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই হুমকির উত্তরে সেদিন যদি কংগ্রেস তার শির দ্বারা ছিলেন, গান্ধীজিও তাঁরই অনুকরণে ভারতবর্ষে তদ্রূপ পরিচিত হতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার সৃষ্টিকর্তা তাকে বহুভাবে সাহায্য করলেও এক্ষেত্রে ছিলেন বাম। শতচেষ্টা করেও তিনি তার অভীষ্টে পৌঁছতে পারেননি, কারণ তিনি একসঙ্গে একাধিক নৌকায় পা রেখে এগুতে চেয়েছিলেন, যা কোনদিন কারুর পক্ষে সম্ভব হয়নি বা কোনদিন সম্ভব হবেও না। আরও একটু পরিষ্কার করে বলতে গেলে বলা চলে, যেহেতু তিনি অতি চতুরালী বা চালাকির আশ্রয় নিয়েছিলেন, তাই তার পক্ষে এগুলো সম্ভব হয়নি। একদিকে তিনি ভারতবাসীকে 1 বৎসরের মধ্যে ভারতের স্বাধীনতা এনে দেবেন বা ভারতবর্ষের লক্ষ্য পূর্ণ স্বাধীনতা বলছেন, অপরদিকে তিনি শাসক গোষ্ঠীকে আশ্বাস দিয়ে বলছেন, তোমরা ঘাবড়িও না, ভারতবর্ষ কোনদিন হিংসার পথে যাবে না, অন্তত আমি যতদিন বেঁচে আছি। মুসলমানদের বলছেন, তোমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে সামিল হও,
অবশ্যই অহিংস পথে আমি তোমাদের খিলাফত আন্দোলন সমর্থনের সাথে সাথে অন্যান্য দাবি দাওয়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। হায় গান্ধীজি! জেহাদ ভিন্ন মুসলমানরা যে অন্য কিছু বিশ্বাস করে না তা তার চেয়ে আর কি কেউ বেশি জানতেন? তবু তিনি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছিলেন একমাত্র তাঁর নিজস্ব ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরবার জন্যে। এভাবে ইংরেজ তোষণ ও মুসলিম তোষণের ফল যে কি ভয়াবহ আকার ধারণ করেছিল তা আজ আর কারো অজানা নেই। তার পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। 4 অতঃপর 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি শোনা গেল গান্ধীজি দিল্লির এক প্রার্থনা সভায় কোন এক নাথুরাম গোরে গুলিতে নিহত হয়েছেন। তখন আমি ইতিমধ্যেই বাস্তুহারা হয়ে মা ও ভাইবোনদের নিয়ে পশ্চিমবাংলার চন্দননগরে একটি বাড়ি ভাড়া করে বসবাস করছিলাম। বাবা তখনও ময়মনসিংহ শহরে রয়ে গেছেন। চূড়ান্তভাবে দেশত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেদিন আমার মনের অবস্থা কিরূপ ছিল আজ আর তা মনে নেই। তবে পরের দিনের অমৃতবাজার পত্রিকার সম্পাদকীয় শিরোনামটা আজও আমার মনে গেঁথে আছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকবে। ইফ ইউ হ্যাভ টিয়ার্স শেড দেম নাও শিরোনামটি ছিল এরূপ। দেশ বিভাগের আগে পরে দেশবাসীর দেহ থেকে যে পরিমাণ চোখের জল ও তাজা রক্তের ধারা বইছিল গান্ধীজির রক্ত ঝরার মধ্য দিয়ে কি সেই চোখের জল ও রক্তধারা বন্ধ হয়েছিল? মুসলিম তোষণনীতির যিনি জনক ছিলেন তার মৃত্যুর সাথে সাথে কি সেই তোষণনীতি বন্ধ হয়েছিল, নাকি তার শিষ্য নেহেরুজি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন? একদিন ইতিহাস নিশ্চয়ই এসব প্রশ্নের উত্তর দেবে। স্বর্গীয় পণ্ডিত জওহরলাল নেহেরু। গান্ধীজির জীবদ্দশায় নেহেরুজির একমাত্র কাজ ছিল তাঁর ইচ্ছানুযায়ী চলা এবং তাঁর ইচ্ছা বা কার্যপ্রণালীকে বাস্তবায়ন করা। বাহ্যত পণ্ডিতজির স্বতন্ত্র অস্তিত্ব পরিলক্ষিত হলেও কার্যত তিনি ছিলেন গান্ধীজির প্রতিচ্ছবি মাত্র। তার ইচ্ছার বিরুদ্ধে নেহেরুজির পক্ষে কিছু বলা বা করা ছিল সাধ্যের অতীত। গান্ধীজির ভাষায় শুনুন। Jawaharlal has been resisting me ever since he fell into my net. You cannot divide water by repeatedly striking it with stick. It is just as difficult to divide us. I have always said that not Rajaji, nor Sardar Vallabhbhai, but Jawaharlal will be my successor. He says whatever is uppermost in his mind, but he always does what I want. Trepefe 304 জওহরলাল যখন থেকে আমার জালে পড়েছেন তখন থেকেই আমাকে তাড়িয়ে দিচ্ছেন। বারবার লাঠি দিয়ে আঘাত করে জল ভাগ করা যায় না। আমাদের ভাগ করা ঠিক ততটাই কঠিন। আমি সব সময় বলেছি রাজাজি নয়, সর্দার বল্লভভাই নয়, কিন্তু জওহরলালই হবেন। আমার উত্তরসূরি তার মনের মধ্যে যা খুশি তাই বলে, কিন্তু আমি যা চাই তাই করে। ত্রিপাঠী প্রি 304। আশা করি এ উদ্ধৃতিটি পড়ার পর গান্ধীজি ও নেহেরুজি যে অভিন্ন ছিলেন সেটা বুঝতে কারুর অসুবিধা হবে না। দেশভাগের জন্য নেহেরু প্যাটেল অথবা গান্ধীজি কে দায়ী ছিলেন সেটা জানা যাবে স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহেরুর স্বীয় উক্তি থেকে। তিনি বলছেন, সত্য হলো এই যে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং বছরের পর বছর ধরে বৃদ্ধ হয়ে পড়েছিলাম। আমাদের মধ্যে খুবই অল্প কয়েকজন আবার জেলে যেতে প্রস্তুত ছিল। যদি আমাদের অখণ্ড ভারতের জন্য দাঁড়াতে হতো তাহলে জেল ছিল অবধারিত। কিন্তু গান্ধীজি যদি আমাদের না বলতেন তাহলে আমাদের মারামারি করতে হতো এবং অপেক্ষা করতে হতো। কিন্তু আমরা বিভাজনই মেনে নিই। দি লাস্ট ডেজ অব ব্রিটিশ রাজ লিওনার্ড মলে প্রি 248। সৌজন্যে বিশ্ব হিন্দু বার্তা ভাদ্র 1904। নেহেরুজির এ বক্তব্য শোনার পর সন্দেহের কোন অবকাশ থাকতে পারে না যে গান্ধীজি যদি দেশ বিভাগের পক্ষে সম্মতি না জানাতেন তবে দেশভাগ হতো না, পরে কি হতো সে পরের কথা। কিন্তু কেন তিনি এই সর্বনাশা পথে এগুলেন? তিনি কি জানতেন না তিনি যা করতে যাচ্ছেন তা দেশবাসীর প্রতি চরম বিশ্বাসঘাতকতা? উত্তরে বলবো বিলক্ষণ তিনি জানতেন। তার মতো বুদ্ধিমান ব্যক্তি এই অত্যন্ত সোজা সত্য কথাটি বুঝতে পারেননি তা কোনো যুক্তি দিয়েই মেনে নেওয়া যায় না। তবু তিনি বিভাজনকে সমর্থন করলেন তার একমাত্র কারণ আমি পূর্বেই বলেছি, তিনি পৃথিবীর বুকে আর একজন অহিংসার অবতাররূপে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন। সে আশা তখনও তার ছিল।
ভারতের হিন্দুদের তিনি অনেক পূর্বেই কুক্ষিগত করেছিলেন। বাকি ছিল ইংরেজ ও মুসলমান সমাজ। গান্ধীজি 1947 সালের 2 জুন মাউন্টব্যাটেনকে ভারতীয় ইউনিয়ন বা ফেডারেশনের সমর্থনে এক চিঠি দেন। তা ছিল অত্যন্ত গোপনীয়। তাতে যখন মাউন্টব্যাটেনের নিকট থেকে কোনরূপ ইতিবাচক সাড়া পেলেন না, তখন তিনি বুঝলেন ইংরেজ ও মুসলমানদের সমর্থন পেতে হলে তাকে দেশ বিভাগের প্রস্তাব মেনে নিতেই হবে, নতুবা ওই দুই শক্তির নিকট তিনি গ্রহণযোগ্য হবেন না, আর তাঁর অহিংসার অবতার হওয়ার স্বপ্ন সফল হবে না। এতে যদি দেশ খণ্ড খণ্ড হয় এবং হিন্দুরা সীমাহীন নির্যাতন ভোগ করে, তাতে তাঁর কিছু আসে যায় না। বিশ্ববাসীর নিকট তার অহিংসার ধ্বজা তো পত পত করে উঠবে। হায় গান্ধীজি! ইংরেজ ও মুসলমানদের চরিত্র বুঝতে তখনও তার অনেক বাকি ছিল। তাই দেশভাগ হবার পরও তিনি মূর্খের স্বর্গে বাস করে একসময় ঘোষণা করেছিলেন, বাকি জীবনটা তিনি পাকিস্তানে যেয়ে কাটাবেন। হিন্দুদের ভরাডুবি ও দেশভাগ করে তাঁর ধারণা হয়েছিল, এবার অন্তত ইংরেজ ও মুসলমানরা তাঁকে একজন সত্যিকারের অহিংস ব্যক্তি বলে স্বীকৃতি দেবে। কিন্তু তিনি তা পাননি, বরং পেয়েছিলেন উপেক্ষা এবং প্রত্যাখ্যান। যাক সে কথা, এবার আমরা পণ্ডিতজির কথায় ফিরে যাই। গান্ধীজি না হয় তাঁর দুরাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য সর্বপ্রকার ন্যায় নীতি বিসর্জন দিয়েছিলেন, নেহেরুজি কেন রাজা হবার জন্যে দেশ বিভাগের মতো একটা জঘন্য কাজ করলেন? দেশ বিভাগের পর কেন তিনি খণ্ডিত ভারতকে উপাসনা পদ্ধতি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন? কেন তিনি পাকিস্তানে বসবাসকারী অমুসলমানদের ধর্মধনমান প্রাণ রক্ষার জন্যে কোন ব্যবস্থা নিলেন না? ক্ষমতার লোভে না হয় দেশভাগ করেছিলেন, কিন্তু উপাসনা পদ্ধতির ভিত্তিতে যখন দেশভাগ হয়েছিল, পাকিস্তানে বসবাসকারী অমুসলমানদের সেই উপাসনা পদ্ধতি রক্ষার জন্যে কোন রক্ষাকবচের ব্যবস্থা কেন করলেন না? কেন তিনি পাকিস্তানের শাস গোষ্ঠীর উদ্দেশ্যে সাবধানবাণী উচ্চারণ করলেন না, তোমরা তোমাদের সংখ্যালঘুদের প্রতি যেরূপ আচরণ করবে, আমরাও আমাদের সংখ্যালঘুদের প্রতি তদ্রূপ আচরণই করব? একথায় যদি তারা কোনরূপ ইতিবাচক সাড়া না দিতেন, তবে কেন তিনি আম্বেদকরের কথা শুনে লোকবিনিময়ের নীতি গ্রহণ করলেন না? পক্ষান্তরে নেহেরুজি খণ্ডিত ভারতকে সম্প্রদায় নিরপেক্ষ, উপাসনা পদ্ধতি নিরপেক্ষ বলা যায় রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বিশ্বের দরবারে নিজের ঔদার্য ও মহানুভবতা প্রমাণ করার চেষ্টা করলেন। উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্যের মতোই কাজ করলেন। একজন হতে চেয়েছিলেন অহিংসার অবতার, অপরজন বিশ্বে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন একজন শান্তির দূত হিসেবে। এর বিনিময়ে পাকিস্তানে বসবাসকারী হিন্দু ও বৌদ্ধদের যে মূল্য দিতে হয়েছিল এবং আজও দিতে হচ্ছে, সেদিকে তিনি এবং তার বংশধররা কোনদিন দৃষ্টিপাত করেননি। এখানেই শেষ নয়। ভারতে বসবাসকারী মুসলমানদের যাতে কোনরূপ অসুবিধা না হয়, সেদিকে তার ও তার বংশধরদের আজও চেষ্টার অবধি নেই। একদিকে ভারতের মুসলমানরা জামাই আদরে প্রতিপালিত হচ্ছে, অপরদিকে পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা সর্বপ্রকার নির্যাতনের শিকার হচ্ছে। এখানেই আমাদের প্রশ্ন, ভারতবর্ষটা কি গান্ধী নেহেরুর পৈতৃক সম্পত্তি ছিল? যেভাবে খুশি তারা দেশের ভৌগোলিক অবস্থান ও তার সংখ্যাগরিষ্ঠ অধিবাসীদের উপাসনা পদ্ধতি, ধনমান প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছিলেন। হাজার বছরের পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পাবার জন্যে যেসব ভারত সন্তান তাদের তাজা রক্ত দেশমাতৃকার বেদিমূলে ঢেলে দিয়েছিলেন, তাদের সেই আত্মাহুতির প্রতি সেদিন যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন, তাদের একদিন ইতিহাসের যূপকাষ্ঠে যে দাঁড়াতেই হবে। ইতিহাস কারুর পক্ষে কথা বলে না, সে তার নিজ পথ ধরে চলে। গুরু শিষ্যের মধ্যে মানসিকতার দিক দিয়ে কি আশ্চর্য রকমের মিল ছিল এখানে তার মাত্র দুটি উদাহরণ দেব, একটি সুভাষকে নিয়ে, আরেকটি দেশভাগ ও কালোবাজারিদের নিয়ে। 1939 খ্রিস্টাব্দে কংগ্রেস সভাপতি নির্বাচনের পর যে গান্ধীজি সুভাষচন্দ্র সম্পর্কে মন্তব্য করেছিলেন, আফটার অল সুভাষ বাবু ইজ নট অ্যান এনিমি অফ দ্য কান্ট্রি, সেই গান্ধীজি পরবর্তীকালে লুই ফিশারের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, I regard Bose as a patriot of patriots. গুরুর পদাঙ্ক অনুসরণ করে যে নেহেরুজি একদিন ঘোষণা করেছিলেন, বিদেশের সাহায্যে সুভাষ যদি তাঁর মুক্তি ফৌজ নিয়ে ভারতে প্রবেশ করে তবে তিনি রুখে দাঁড়াবেন, সেই নেহেরুজি 1945 সালের যুদ্ধ শেষে ইংরেজ শাসক গোষ্ঠী যখন দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের 3 সেনাপ্রধানের শানওয়াজ খান,
জি.এস. ধিলন ও সেগুলো যুদ্ধাপরাধী হিসাবে বিচার আরম্ভ করল। সর্বপ্রথম বাজার থেকে একটা সামলা কিনে কিংবা কারুর কাছ থেকে ধার করে তাদের পক্ষের উকিল হিসেবে হাজির হলেন। 2. আবার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা সাথে সাথে দেশ বিভাগের কথা যখন চলছিল তখন গান্ধীজি বলেছিলেন, যদি দেশভাগ হয় তবে একমাত্র তাঁর মৃতদেহের উপর দিয়েই হবে, তার জীবিত অবস্থায় হবে না। কিন্তু কার্যত দেখা গেল তাঁর জীবিত অবস্থায় এবং তাঁর সম্মতিতেই দেশভাগ হল। নেহেরুজিও বলেছিলেন, ক্ষমতায় আসার পর আমার প্রথম কাজই হবে কালোবাজারিদের ধরে ধরে নিকটস্থ ল্যাম্পপোস্ট ঝুলিয়ে ফাঁসি দেয়া। কিন্তু হায়, ক্ষমতায় আসার পর কোন কালোবাজারিকে ল্যাম্প পোস্টে ঝুলাবার পূর্বেই তারা নেহেরুজিকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিল। তাদেরকে আর ল্যাম্প পোস্টে ঝুলানো গেল না। আমাদের বক্তব্যের সমর্থনে এখানে একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরার প্রয়োজন আছে। 1947 এ দেশভাগ হবার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন ড. প্রফুল্লকুমার ঘোষ। তিনি অত্যন্ত সৎ ও কর্তব্যনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। নেহেরুজির বক্তব্য বিশ্বাস করে তাকে বাস্তবায়িত করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী ও কালোবাজারিকে খুব দ্রুত পাকড়াও করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নতুন দিল্লির নির্দেশে এ ঘটনার অব্যবহিত পরেই তাঁর মুখ্যমন্ত্রিত্ব চলে যায়। নতুন দিল্লির মসনদে তখন স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহেরু সমাসীন। সুতরাং দেখা যাচ্ছে কে কাকে ল্যাম্প পোস্টে ঝুলিয়েছিল। এই ঘটনা দিয়েই পণ্ডিতজি তার কার্যভার আরম্ভ করেন। পণ্ডিতজির ব্রিটিশ প্রীতি বা প্রেম, যাই বলুন না কেন, এতই উগ্র ছিল খণ্ডিত ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি লর্ড মাউন্টব্যাটেনকে, যার নেতৃত্বে দেশের দফা রফা হয়েছিল, মনোনীত করেছিলেন। পরিবর্তিত অবস্থায়ও কেন তিনি অত বড় আসনটিতে কোন ভারতবাসীকে বসালেন না? এতে আশ্চর্য হবার কিছু নেই। তিনি বহুবার বলেছেন, By accident I am a Hindu, culturally I am a Muslim, and in education I am an English. তদুপরি মাউন্টব্যাটেন দম্পতির প্রভাব তার উপর কিরূপ ছিল তার প্রমাণ আমরা একটু পরেই পাব। দেশভাগ হবার পর জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিং সাময়িকভাবে ভারতে যোগ না দিয়ে স্বাধীনভাবে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সুযোগে পাকিস্তান হঠাৎ কাশ্মীর আক্রমণ করে বসল। তখন হরি সিং আর কালবিলম্ব না করে ভারতের সাথে সংযুক্তির চুক্তিপত্র সই করলেন। এই অল্প সময়ের মধ্যে পাকিস্তান গিলগিট সহ কাশ্মীরের অর্ধেক অংশ দখল করে নিয়েছিল। ইতিমধ্যে ভারতীয় সৈন্যবাহিনী এসে পাকিস্তানের অগ্রগতি শুধু রোধ করেনি, তাদের অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশ পুনর্দখলও করেছে এবং পাকিস্তানি বাহিনীকে চূড়ান্তভাবে পর্যুদস্ত ও কাশ্মীর থেকে তাদের বিতাড়নের জন্য ভারতীয় বাহিনী তাদের অগ্রগতি বহাল রেখেছিল। ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর পরামর্শ অগ্রাহ্য করে মাউন্টব্যাটেন দম্পতির পরামর্শে নেহেরু সাহেব রাষ্ট্রসংঘে যেয়ে পাকিস্তানের বিরুদ্ধে মামলা রুজু করলেন। ফলশ্রুতি হিসাবে কাশ্মীর সমস্যার তো সমাধান হলই না, সেদিন থেকে ভারতীয় জওয়ান ও কাশ্মীরি হিন্দুদের ধমনী থেকে যেভাবে রক্তঝরা শুরু হয়েছিল তা আজও সমানভাবে ঝরে চলেছে। শুধু তাই নয়, পণ্ডিতজির ভ্রাতৃপ্রতিম শেখ আবদুল্লাহ এবং পরবর্তীকালে তদীয় পুত্র ফারুক আবদুল্লাহর যোগসাজশে কাশ্মীরি মুসলমানরা পুরো কাশ্মীর উপত্যকার হিন্দুদের ধন সম্পত্তি লুটপাট করে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে এবং নারী নির্যাতন করে কাশ্মীর থেকে চলে যেতে বাধ্য করল। এখন তারা দীর্ঘদিন ধরে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও জম্মুর বিভিন্ন স্থানে তাঁবু খাটিয়ে অমানবিক জীবনযাপন করছে। কাশ্মীর থেকে হিন্দুদের বিতাড়ন পর্ব শেষ করে এবার তারা জম্মুর দিকে নজর দিয়েছে এবং সেখানেও হিন্দু নিধন ও বিতাড়ন পর্ব শুরু হয়েছে। পক্ষান্তরে সেদিন যদি পণ্ডিতজি ভারতীয় সেনাপ্রধানের পরামর্শ গ্রহণ করে মাত্র 1 সপ্তাহ অপেক্ষা করতেন এবং সৈন্যবাহিনীকে তাদের কাজ করতে দিতেন, তবে দখলীকৃত কাশ্মীর থেকে পাকিস্তানি সৈন্যদের চূড়ান্তভাবে তাড়িয়ে দিতে কোনো অসুবিধা হতো না এবং দীর্ঘ 50 বৎসর ধরে কাশ্মীরি হিন্দুদের এভাবে তাদের ধন প্রাণমান জলাঞ্জলি দিতে হতো না। জম্মু ও কাশ্মীরে পণ্ডিতজি আরও একটি কাজ করেছেন। তার ভ্রাতৃপ্রতিম শেখ আবদুল্লাহকে খুশি করার জন্য ভারতীয় সংবিধানে 370 ধারা যোগ করে কাশ্মীরিদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধার সংস্থান রেখেছেন, যা দেশের অন্য রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে মূল ভারত ভূখণ্ডের বিভাজনের পর কাশ্মীরিদের মনে
বিশেষ করে কাশ্মীরি মুসলমানদের মনে, আর একবার বিচ্ছিন্নতাবাদের বীজ রোপণ করলেন, যা আজ মহিরুহে পরিণত হয়েছে। অতঃপর পণ্ডিতজি আমাদের শেখালেন হিন্দি চিনি ভাই ভাই বলতে, আর চীনারা তাদের দেশবাসীকে বলতে শেখালেন তিব্বত আমাদের চাই চাই। তারপর চীন সরকার সবার অতর্কিতে একদিন তিব্বত দখল করে নিল। পণ্ডিতজি সক্রিয় কোন বাধা দিলেন না। যতদিন ভারতবর্ষ ব্রিটিশের দখলে ছিল ততদিন চীন তিব্বতকে আক্রমণ করতে সাহস করেনি। তিব্বত ভারত ও চীনের মধ্যে একটি বাফার স্টেটের কাজ করে যাচ্ছিল। কিন্তু যেইমাত্র ব্রিটিশরা ভারত ত্যাগ করল, অমনি চীনারা তিব্বতের দিকে হাত বাড়িয়ে তাকে দখল করে নিল। সাথে সাথে ভারতের নিরাপত্তাও বিঘ্নিত হল। তার প্রমাণ অনতিবিলম্বেই 1962 খ্রিস্টাব্দে চীনারা ভারত আক্রমণ করে তার কয়েক হাজার বর্গমাইল জমি দখল করল, যা আজ পর্যন্ত ভারতের পক্ষে পুনরুদ্ধার করা সম্ভব হল না। সাথে সাথে আর ও বড় রকমের একটি পরিবর্তন ঘটল তিব্বতীদের জীবনে। তিব্বতের ধর্মগুরু মহামান্য দালাই লামাকে তার সব অনুগামী সহ দেশ ত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিতে হল। ফলশ্রুতি হিসেবে বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বত কম্যুনিষ্ট তিব্বতে পরিণত হল। তাদের ধর্মকর্ম রসাতলে গেল। দেশের আর্থসামাজিক উন্নতির জন্য মুখে মিশ্র অর্থনীতির কথা বললেও কার্যত নেহেরুজি কম্যুনিষ্ট অর্থনীতিরই শরণাপন্ন হয়েছিলেন। তার নাম সোজাসুজি সমাজতান্ত্রিক অর্থনীতি না বলে সোশ্যালিস্টিক প্যাটার্ন অব ইকোনমি, সোশ্যালিস্টিক প্যাটার্ন অব ইকোনমি বললেন। অন্যভাবে বলতে গেলে বলা চলে, তিনি রাষ্ট্রীয় অর্থনীতির দিকেই ঝুঁকে পড়লেন এবং লাইসেন্স কোটেপ্রমেট রাজের প্রবর্তন করলেন। ফল দাঁড়ালো এই চার যারা মুক্ত অর্থাৎ প্রতিযোগিতামূলক অর্থনীতিতে এগিয়ে যেতে চেয়েছিলেন, তাদেরও কোন নতুন শিল্প প্রকল্প চালু কিংবা পুরানো শিল্পের প্রসার ঘটাতে হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়ে পড়েছিল। এই অনুমোদন পেতে হলে কোন উদ্যোগীকে, এন্ট্রাপ্রেনিয়র, যে মূল্য দিতে হতো তা আজ আর কারু অজানা নেই। এই দেয়া নেয়ার ব্যাপার চালু হবার পর রাষ্ট্রীয় অর্থনীতি দেশকে গ্রাস করল এবং জীবনের সর্বক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়ল। কার্যত দেশের সার্বিক উন্নতি বলতে যা বুঝায় তা ঘটল না। দিনের পর দিন গরিব আরও গরিব হতে লাগল, বড়লোক আরও বড় হতে লাগল। এই অর্থনীতি 1990 সাল পর্যন্ত চালু ছিল। 1991 খ্রিস্টাব্দে কেন্দ্রে যখন নরসিংহ রাও সরকার প্রতিষ্ঠিত হল, তখন থেকে এই নিয়মের শিথিলতা আরম্ভ হল এবং দেশকে বাজার অর্থনীতির দিকে এগিয়ে নেবার চেষ্টা হল। সেই প্রক্রিয়া পরবর্তীকালের সব সরকারই মেনে চলছেন। এ ব্যাপারে সর্বশ্রী নরসিংহ রাও ও ড মনমোহন সিংকে পথিকৃত বলা চলে। সর্বশেষ বিজেপি পরিচালিত জোট সরকারও একই নীতি মেনে চলছে এবং অর্থনীতির উদারীকরণের কাজ দ্রুতগতিতে করে যাচ্ছে। এর ফলাফল কি দাঁড়াবে সে ব্যাপারে মন্তব্য করার সময় এখনো আসেনি। খণ্ডিত ভারতকে উপাসনা পদ্ধতি নিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করার অধিকার যে পণ্ডিতজির ছিল না, তা নিয়ে ইতিপূর্বে আমরা কিছু কথা বলেছি। এখন আমরা কথা বলবো তার সম্প্রদায় নিরপেক্ষতা নিয়ে। প্রকৃতপক্ষে তিনি সম্প্রদায় নিরপেক্ষ ছিলেন না, ছিলেন মুসলিম সম্প্রদায়ের পক্ষে। কেন তিনি মুসলমান উপাসনা পদ্ধতির লোকের প্রতি পক্ষপাতিত্ব করেছিলেন? এর কারণ দুটি। প্রথম কারণ ভোট ব্যাংক আর দ্বিতীয় কারণ মুসলিম প্রীতি। প্রথম কারণ, পণ্ডিতজি তার গুরুমহাশয়ের মতো ধরেই নিয়েছিলেন, টেকেন ফর গ্র্যান্টেড, যে নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করা ছাড়া হিন্দুদের অন্য কোন পথ নেই। কারণ দেশ বিভাগের ন্যায় অত বড় একটা সর্বনাশ করা সত্ত্বেও দেশে তখন কংগ্রেসের কোন বিকল্প দল ছিল না যাদেরকে দেশবাসী ভোটে সমর্থন করতে পারে। এই সুযোগ কংগ্রেস নেতৃবৃন্দ পুরোপুরি নিয়েছিল। এতদিন ভারতবর্ষের মানুষ কংগ্রেসকেই তাদের মুখপাত্র বলে মনে করত। তাই অন্য কোন বিকল্পের কথা তারা ভাবেনি দেশ ও জাতির প্রতি কংগ্রেসের নেতৃবৃন্দ বিশ্বাসঘাতকতা করবে। তাই দেশ ভাগের পর হিন্দুদের সর্বাঙ্গীন উন্নতির জন্যে কংগ্রেসের কোনই মাথা ব্যথা ছিল না। ছিল কিভাবে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের ভোট ব্যাংক অটুট থাকে তার দিকে, এবং মুসলমান ভোট ব্যাংক নিশ্চিত করার জন্যে পণ্ডিতজি নানা ব্যবস্থা নিয়েছিলেন। আমরা সেকথায় একটু পরেই যাচ্ছি। দ্বিতীয় কারণ, যে পণ্ডিতজি একদিন ভারতবাসীর শিক্ষা নিয়ে খুব চিন্তিত ছিলেন,
সেই মানুষটি যখন ভারতের সর্বময় কর্তৃত্বের অধিকারী হলেন তখন তার প্রথম ও প্রধান কাজ ছিল শিক্ষার দিক দিয়ে সমস্ত ভারতবাসীকে অতি দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু তিনি সেথে গেলেন না। কেন? এ প্রশ্নের উত্তর পণ্ডিতজি নিজেই দিয়েছেন। তিনি বলছেন, Culturally I am a Muslim and in education I am an English. একজন ভারতীয় হয়ে যিনি একটা বলতে পারেন বা বিশ্বাস করেন তিনি যে ভারতীয় সভ্যতা এবং শিক্ষা পদ্ধতিকে এগিয়ে নেবার জন্য যত্নবান হবেন না তাতে আশ্চর্যের কিছু নেই। পক্ষান্তরে যিনি নিজের জন্মের ব্যাপারে বলতে পারেন I am a Hindu by accident, যার উপর তার কোনই হাত ছিল না, তার এবং তার বংশধরদের কাছ থেকে হিন্দুদের কৃষ্টি, সভ্যতা ও ধনপ্রাণ রক্ষার ব্যাপারে তাদের যে কিছুই আশা করার নেই, এই সোজা সরল কথাটি বুঝতে হিন্দুস্থানের হিন্দুদের বুঝে উঠতে অর্ধশতাব্দী অতিক্রান্ত হল। এখন দেখা যাক কিভাবে তিনি তার অভীষ্টের দিকে অগ্রসর হয়েছিলেন। একদিকে একটা জাতিকে এগিয়ে যেতে হলে যেমন তার কৃষ্টি ও সভ্যতার সাথে সম্যক পরিচয় ও পঠন পাঠনের প্রয়োজন হয়, অপরদিকে ঠিক তেমনি তাকে বিনষ্টির পথে ঠেলে দিতে হলে তার কৃষ্টি ও সভ্যতার মূলে আঘাত হানতে হয়। পণ্ডিতজি ও তার উত্তরসূরিরা দ্বিতীয় কাজটি খুব সাফল্যের সাথে করে চলেছেন দীর্ঘ 50 বছর ধরে। ভারতীয় সংবিধানে 2(8), 2(9) ও 3(0) ধারা সংযোজন করে মুসলমান দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে যা হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর ফলে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উপাসনা পদ্ধতির পঠন পাঠন ও প্রচারের অধিকার পেয়েছেন। পক্ষান্তরে হিন্দুদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। যদি তাদের দ্বারা পরিচালিত স্কুল ও কলেজগুলিতে হিন্দু উপাসনা পদ্ধতির শিক্ষাদান বা প্রচারের ব্যবস্থা করেন তবে তারা সরকারি অনুদান পাওয়া থেকে বঞ্চিত হবেন, কিন্তু মুসলমানরা বঞ্চিত হবেন না। তারা যথারীতি অনুদান পাবেন। মুসলমানদের মতো খ্রিস্টানরাও সংখ্যালঘু বিধায় এ সুযোগ পেয়ে আসছেন। শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, উপাসনা পদ্ধতি পরিবর্তনের ব্যাপারে ও অর্থাৎ হিন্দুদের ইসলাম ও খ্রিস্টান উপাসনা পদ্ধতিতে রূপান্তরের ব্যাপারেও পণ্ডিতজি কোন বিধিনিষেধ আরোপ করেননি। ফলে দেশের বিভিন্ন প্রান্তে ইসলাম ও খ্রিস্টানদের জয়ের পতাকা পথ করে উঠছে, আর হিন্দুর কৃষ্টি ও সভ্যতা দিনের পর দিন বিনষ্টির দিকে এগিয়ে যাচ্ছে। মুসলিম প্রীতির ন্যায় পণ্ডিতজির খ্রিস্টান প্রীতি এমনি উগ্র ছিল যে তিনি এক দুর্বল মুহূর্তে আমেরিকার কূটনীতিবিদ জন গলব্রেথের নিকট বলেছেন, আমি হলাম শেষ ইংরেজ যে আজ ভারত শাসন করছে। জন গলব্রেথের ভাষায় শুনুন, It did not especially surprise me when once in a relaxed moment he, Nehru, said, well, you know that I am the last Englishman to rule in India. J. Galbraith, A Life of Our Times, Memoir, Boston 1988-408. Source, Organizer 231197. তার ইংরেজ প্রীতির আরও একটি নমুনা তুলে দিচ্ছি। Jawaharlal Nehru himself stated in his court trial of 1922, less than 10 years, I returned from England after a long stay there. I had imbibed most of prejudices of Harrow and Cambridge, and in my likes and dislikes I was perhaps more an Englishman than an Indian. I looked upon the world almost from an Englishman's standpoint, as much prejudiced in favor of England and the English as it was possible for an Englishman to be. Quoted from Jawaharlal Nehru by Hernanda, 255. Source, Ebed. জওহরলাল নেহরু নিজেই 1922 সালের তার আদালতের বিচারে বলেছিলেন, 10 বছরেরও কম সময় আমি ইংল্যান্ড থেকে ফিরে এসেছি, সেখানে দীর্ঘক্ষণ থাকার পর আমি হ্যারো এবং কেমব্রিজের বেশিরভাগ কুসংস্কারকে আত্মসাৎ করেছিলাম এবং আমার পছন্দের মধ্যে আমি সম্ভবত আরও বেশি ছিলাম। একজন ভারতীয়র চেয়ে ইংরেজকে আমি প্রায় একজন ইংরেজের দৃষ্টিকোণ থেকে দেখেছি। একজন ইংরেজের পক্ষে যতটা সম্ভব ইংল্যান্ড এবং ইংরেজদের পক্ষে ততটা পক্ষপাত দুষ্ট। বোর্নান্ডা, 255। সূত্র আইবেদ দ্বারা জওহরলাল নেহরু থেকে উদ্ধৃত। ইংরেজ প্রীতির কিছু নমুনা পেলেন তো? এবার শুনুন পণ্ডিতজি তার দেশের প্রতি ও দেশবাসীর প্রতি কি ধারণা পোষণ করতেন। যুবক জওহরলাল 21 ইংল্যান্ড থেকে তার পিতার নিকট এক চিঠিতে লেখেন,
Indians were bound to have self-government but not before a few aeons of geological time. This may mean anything between a few million years and wholly incomprehensible period. The chief difficulty was the want of education, and some million generations will be required to educate them, Indians, up to the colonial standard. Source: Organizer dated 2-3-1197 ভারতীয়দের স্বশাসন থাকতে বাধ্য ছিল কিন্তু ভূতাত্ত্বিক সময়ের কয়েক যুগ আগে নয়। এর অর্থ হতে পারে কয়েক মিলিয়ন বছর এবং সম্পূর্ণ বোধগম্য সময়ের মধ্যে। প্রধান অসুবিধা ছিল শিক্ষার অভাব এবং কয়েক মিলিয়ন প্রজন্ম তাদের ভারতীয়দের ঔপনিবেশিক মান পর্যন্ত শিক্ষিত করতে হবে। সূত্র: সংগঠক তারিখ 2-3-1197। অর্থাৎ ভারতবর্ষ একদিন স্বায়ত্তশাসন অবশ্যই পাবে, তবে তার জন্যে তাকে কয়েক লক্ষ বছর অপেক্ষা করতে হবে। এর প্রধান কারণ ভারতের অশিক্ষা। আবার এই অশিক্ষার অন্ধকার থেকে শিক্ষার আলোতে পৌঁছতে তাদের প্রয়োজন হবে কয়েক লক্ষ জেনারেশনের। তাতেও তারা শিক্ষায় ব্রিটিশের সমকক্ষ হবে না, হবে শুধু তাদের কলোনিগুলিতে যেরূপ শিক্ষার মান প্রচলিত আছে তার সমান। সুতরাং আর সবকে বাদ দিয়ে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে মৌলানা আবুল কালাম আজাদকে, যিনি বলেছেন কোরআনে যা লেখা নেই তা কোন মুসলমানের পক্ষে গ্রহণযোগ্য নয়, যে পণ্ডিতজি মনোনীত করেছিলেন তাতে আশ্চর্য হবার কিছু নেই। পণ্ডিতজির পূর্বোদ্ধৃত বক্তব্যগুলি অনুধাবন করলে একটি কথাই বেরিয়ে আসে, তা হল প্রকৃতপক্ষেই তিনি মুসলমান ও খ্রিস্টানদের বন্ধু ছিলেন এবং বন্ধু হিসেবে ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে অবশ্যই সংখ্যাগরিষ্ঠের ভোটের সাহায্যে তাদের স্বার্থ রক্ষার জন্যে যা যা করা দরকার তার সবই তিনি করেছেন। শুধু করেননি দেশের সেই সব মানুষের জন্যে যাদের অন্নে তিনি প্রতিপালিত ও বর্ধিত হয়েছিলেন এবং যাদের সমর্থনে দেশের ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। ভারতবাসীর শিক্ষার ব্যাপারে যিনি এত চিন্তিত ছিলেন, তার কি উচিত ছিল না দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেদিকে সবার আগে নজর দেয়া? দেশ ভাগ করার পর দেশকে উপাসনা পদ্ধতি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, কিন্তু তার জনগণের প্রতি নিরপেক্ষ আচরণ করলেন না। একটু পূর্বেই উপাসনা পদ্ধতির আচরণের ক্ষেত্রে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিশেষভাবে মুসলমানদের প্রতি তার দৃষ্টিভঙ্গির প্রমাণ পেয়েছি। এবার আমরা দেখতে পাব সামাজিক রীতিনীতিতেও তিনি সংখ্যালঘুদের প্রতি কিরূপ মনোভাব পোষণ করতেন। তিনি সমস্ত ভারতবাসীর জন্যে অভিন্ন ফৌজদারি আইনের মতো অভিন্ন দেওয়ানি আইন চালু না করে হিন্দুদের জন্যে হিন্দু কোড বিল চালু করলেন এবং মুসলমানদের দাবি মেনে তাদেরকে তাদের ব্যক্তিগত আইন মেনেই চলার অনুমতি দিলেন। ফল দাঁড়ালো এক, মুসলমান তাদের ব্যক্তিগত আইনের সুযোগ নিয়ে বহুবিবাহের প্রথা অটুট রাখল এবং তাদের পরিকল্পনা মতো বংশবৃদ্ধি করে চলল, যার বোঝা বইতে হল বা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের। 2, এই লাগামহীন বংশবৃদ্ধির দ্বারা মুসলমানরা তাদের অভীষ্টের দিকে অর্থাৎ খণ্ডিত ভারতকে দারুল ইসলাম অর্থাৎ মুসলমান রাষ্ট্রে পরিণত করার পথে দ্রুত এগিয়ে চলেছে। এখানে আর একবার পণ্ডিতজি সংখ্যাগরিষ্ঠের স্বার্থ উপেক্ষা করে মুসলমানদের স্বার্থ রক্ষা করলেন। এর নামই কি সম্প্রদায় নিরপেক্ষতা কিংবা উপাসনা পদ্ধতি নিরপেক্ষতা, যাকে সগৌরবে প্রকৃত অর্থ না বুঝে কিংবা ভণ্ডামির আশ্রয় নিয়ে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম বলা হয়। যিনি একদিন ব্রিটিশের সবকিছুর মধ্যেই ন্যায় এবং নীতির ছাপ লক্ষ্য করেছেন, সেই দেশে কি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকের জন্যে ভিন্ন ভিন্ন আইন চালু আছে। আমি ইচ্ছে করেই ধর্মনিরপেক্ষ শব্দটির পরিবর্তে সম্প্রদায় নিরপেক্ষ শব্দটি ব্যবহার করেছি, কারণ ইংরেজি সেকুলারিজমের বাংলা প্রতিশব্দ ধর্মনিরপেক্ষতা নয়। আজ পণ্ডিতজি বেঁচে নেই, কিন্তু তার অনুগৃহীতরা যারা তাকে নবভারতের রূপকার বলে অভিহিত করেন তারা বেঁচে আছেন। তাদেরকে আজ আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, তারা জেনে রাখুন, অখণ্ড ভারতবর্ষকে সম্প্রদায় ও উপাসনা পদ্ধতির ভিত্তিতে খণ্ড খণ্ড করেও যিনি ক্ষান্ত হননি, খণ্ডিত ভারতেও যিনি মুসলমানদের প্রতি পক্ষপাতিত্ব করে দেশের শিক্ষা ও সামাজিক ব্যবস্থা বিকৃত করতে দ্বিধা করেননি,
নিশ্চিতরূপেই তা স্থান হবে ইতিহাসের আবর্জনা স্তূপে, ডাস্টবিন। গুরু শিষ্য সংবাদ আর বাড়াবো না। গুরু মহাশয়ের একটি ঐতিহাসিক উক্তি দিয়েই এই কাহিনীর ইতি টানব। গান্ধীজি বলেছিলেন, আমার জীবনই আমার বাণী। আমরাও এই উক্তির প্রতিধ্বনি তুলে বলতে চাই, পণ্ডিতজির জীবনও তার বাণী। গান্ধীজির শতখণ্ড এবং নেহেরুজির ২০ খণ্ডে প্রকাশিত বক্তব্যের মধ্যে তাঁদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে তাঁদের অনুষ্ঠিত কর্মকাণ্ডের মধ্যে, যার কিঞ্চিতমাত্র বিবরণ আমরা তুলে ধরলাম। কেন আমরা একথা বলছি তার একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। মানুষের পরিচয় কিসে? তার কথায়, না কাজে। যদি কথায় হয় তবে আমাদের কিছু বলার নেই। তারা দুজনেই অনেক ভাল ভাল এবং বড় বড় কথা বলেছেন, আমাদের ছোট মুখে যেসব কথা মানায় না। কিন্তু ছোট নয়, বেশ বড়। যদি কাজে হয় তবে দেখা যাবে এদের দুজনেরই সারা জীবনের কর্মের ফসল বিরাট দুটি শূন্য, অর্থাৎ তাঁরা কথায় যা বলেছেন কার্যক্ষেত্রে ঠিক বিপরীত আচরণ করেছেন। তবে দেশকে যে কিছুই দিয়ে যাননি এমন নয়। পণ্ডিতজির মৃত্যুর পর রামমনোহর লোহিয়া বলেছিলেন, পণ্ডিত নেহেরু তার পরিবারের জন্য রেখে গেলেন অতুল ঐশ্বর্য, আর দেশবাসীর জন্য রেখে গেলেন দুমুঠো ছাই। এখানে শর্তব্য, নেহেরুজির চিতাভস্ম দেশের বিভিন্ন স্থানে, প্রধানত নদ বা নদীসমূহের সঙ্গমস্থলে ছড়িয়ে দেয়া হয়েছিল। প্রয়াত লোহিয়াজির বক্তব্য শুনতে যতই খারাপ লাগুক, বাস্তব ঘটনা কিন্তু তাই। আশ্চর্যের কিছু নেই, হিন্দুত্বের সাথে আঞ্চলিক শক্তির সমন্বয় চলছে। জাতীয়তাবাদী বিজেপির জাতীয় এজেন্ডা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, যদি তাদের স্থানীয় আকাঙ্ক্ষা পূরণ করতে এবং আঞ্চলিক উপসংস্কৃতি ও অর্থনীতির বিকাশের জন্য স্বাধীনভাবে অনুমতি দেওয়া হয়। হিন্দুত্ব নিজেই একটি ফেডারেল ব্যবস্থা। বিভ্রান্তিকর বিভিন্ন সম্প্রদায়ের একটি কমনওয়েলথ এটিকে একটি শক্তিশালী জাতীয়তাবাদী প্যান ইন্ডিয়ান মেরুদণ্ড প্রদান করে। ধর্মনিরপেক্ষতাবাদীরা বোকার স্বর্গে বাস করছে যদি তারা হিন্দুত্ব মনে করে এবং আঞ্চলিকতা সহাবস্থান করতে পারে না। আঞ্চলিকতা হিন্দুত্বকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। হিন্দুত্ব একটি শক্তিশালী ফেডারেশনে শক্তিশালী আত্মসন্তুষ্ট রাষ্ট্রের উপর জোর দিয়ে শক্তি অর্জন করে। আঞ্চলিকতা, যা কংগ্রেসকে ভেঙে দেয়, হিন্দুত্বকে ধ্বংস করতে পারে না, কারণ হিন্দুত্ব নিজেই একটি ফেডারেল ব্যবস্থা। জনাব ভিপি ভাটিয়া, সংগঠক, তারিখ ৯ মে ১৯৯৯।